তোমার কাছে সবচেয়ে মূল্যবান হলো তোমার সম্মান, তার কাছেও কিন্তু সেটা। তোমাকে যদি তোমার সম্মানকে আঘাত করে কেউ কথা বলে, তাকে তুমি কোনোদিনই বন্ধু বানাতে পারবে না। জি জি জি। তুমি যদি তার সম্মানে আঘাত করো, সে তো তোমার বন্ধু হবে না। জি জি। আমার সোসাইটির গোল কি? পাশ্চাত্য দর্শন আমাকে শেখাচ্ছে টু কন্টিনিউয়ালি ইনক্রিজ প্রোডাকশন অ্যান্ড কনসামশন। এটাই হলো লাইফ গোল। লাইফ গোল। আমার কনসামশন বাড়া মানেই আমি সাকসেসফুল। কিন্তু দিন আমাকে বলছে যে এইটা তো তোমার লাইফ গোল না। তোমার লাইফ গোল হলো তুমি এমনভাবে জীবন যাপন করবে যে তোমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট থাকবে। 3000 4000 কমার্শিয়াল আমার প্রতিদিন আমাকে হিট করতেছে, আমার কনসিয়াস লেভেল, আমার আনকনসিয়াস লেভেল। সুতরাং আমাকে তো স্যাটিসফাইড থাকতে দিবে না। তো আমার বাসা এখন একটা করলাম, এটা কন্টিনিউয়াসলি আমাকে আপডেট করতে হবে। এখন একটা সুইমিং পুল লাগাইলাম, আরেকজন বলবে যে ওখানে একটা দেখে আসছে ইনফিনিটি সুইমিং পুল, আরও বেটার, ওইটা লাগাইতে হবে। কাউন্টার ডিমান্ড কখনো ফুলফিল হবে না, হবে না। কাউন্টার টপ ওখানে দেখে আসছি গ্রানাইট। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আত্মাহারিক টিভির আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে। আশা করি আপনারা সকলে কুশলে রয়েছেন। প্রিয় দর্শক, আমরা আজকে এমন একজন জ্ঞানতাপস ব্যক্তিত্বের মুখোমুখি হয়েছি, যিনি বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি সহ 5টি দেশের প্রায় 7টি ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন এবং বর্তমানে তিনি অবসর জীবন যাপন করছেন। তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর শহীদ নকিব ভুইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা তার কাছ থেকে তার ব্যক্তিগত জীবন, তার শিক্ষা জীবন এবং বাংলাদেশ সহ বিশ্বের যে সমস্ত স্থানে তিনি অধ্যাপনা করেছেন তার অভিজ্ঞতার আলোকে শিক্ষা ব্যবস্থা নিয়ে বেশ কিছু আলাপচারিতা করবো ইনশাআল্লাহ। তো আমি আর দেরি না করে সম্মানিত স্যারের কাছে যাচ্ছি। স্যারের কাছে প্রথম প্রশ্ন, যে আপনার জন্ম কোথায় হয়েছিল বা জন্ম কবে হয়েছিল এবং আপনার শিক্ষা জীবন সম্পর্কে যদি কিছু বলবেন। আমার জন্ম হয়েছিল ময়মনসিংহ জেলায়, ময়মনসিংহ শহরে, এবং সেখান থেকেই শিক্ষা জীবন শুরু। প্রথমে একটা মিশনারি স্কুলে গিয়েছিলাম, নাম মরিয়ম স্কুল। সেখান থেকে ময়মনসিংহ জেলা স্কুল, ময়মনসিংহ জেলা স্কুল থেকে ঢাকার মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল, সেখান থেকে ঢাকা কলেজ, আবার ঢাকা কলেজ থেকে ব্যাক টু ময়মনসিংহ আনন্দমোহন কলেজ। তারপর সেখান থেকে 1 বছর মেডিকেলে পড়া হয়েছিল। কোন মেডিকেলে? তারপরে 6 মাসের মতো মেরিনে ছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ। তো লাইফের গোল সেট করতে সমস্যা হয়েছিল, কি করতে চাই জানতাম না ঠিক। তারপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএ করে আইবিএ ঢাকা ইউনিভার্সিটিতে এমবিএ করলাম। আচ্ছা। এমবিএ করার পরে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে 2 বছর চাকরি করলাম। আচ্ছা আচ্ছা। তারপর আবার আইবিএতে লেকচারার হিসেবে ফেরত গেলাম। আচ্ছা আচ্ছা। তারপরে বিদেশ গেলাম হায়ার স্টাডিজের জন্য। তো স্যার, আপনার জন্মসালটা কত ছিল? জন্মসাল হচ্ছে 1959। 1959। আচ্ছা আচ্ছা। ময়মনসিংহে আপনার জন্ম। আচ্ছা আচ্ছা। আর বিদেশে আপনি প্রথম কবে যান? আমি 1987-এর জানুয়ারি মাসে প্রথম আচ্ছা ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা-শ্যাম্পেইনে গেলাম। আচ্ছা আচ্ছা। তারপরে ওখান থেকে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করলেন? ওখানে আমি একটা মাস্টার্স করলাম। আচ্ছা আচ্ছা। 1.5 বছরে। তারপর সেখান থেকে আমি গেলাম টেক্সাস টেক ইউনিভার্সিটিতে। আচ্ছা আচ্ছা। সেখানে আমি 4 বছর পড়লাম, পিএইচডি করলাম। আচ্ছা আচ্ছা। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন উইথ কনসেন্ট্রেশন ইন মার্কেটিং। আচ্ছা আচ্ছা। মানে আপনার পড়াশোনা সবগুলোই মানে শুরু থেকে বিজনেস রিলেটেড? জি। আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইরান। তো স্যার, আপনার পারিবারিক জীবন সম্পর্কে আমরা একটু জানতে আগ্রহী।
আপনার বাবা মা কোথায় ছিলেন বা আপনার ভাই বোন কতজন? যে আমরা 3 ভাই 2 বোন। আচ্ছা আচ্ছা এক ভাই ছোটোবেলায় মারা গিয়েছে, আর আরেক ভাই উনি আমার বড়, উনি আমেরিকার অ্যারিজোনা স্টেটে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনে ইঞ্জিনিয়ার আর কি চাকরি আচ্ছা করছেন। তারপর আমি, তারপর আমার 2 বোন আছে, ওনারা বিবাহিত, ঢাকায় থাকেন। আচ্ছা আর আমার বাবা মা মারা গিয়েছেন। আচ্ছা আচ্ছা তোর বাবা পেশায় কী ছিলেন? আমার বাবা একটা রাজনীতির সাথে জড়িত ছিল, আচ্ছা আচ্ছা এমপি, এই সমস্ত ব্যাপার। আর আমার মা ছিলেন শিক্ষিকা আচ্ছা অবশ্যই। এবং লয়ার। আচ্ছা 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 উনি এখন জীবিত আছে? না, আচ্ছা 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 মাশাআল্লাহ। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আমার 3 মেয়ে। আচ্ছা আচ্ছা আমার বড় মেয়ে ইউনিভার্সিটি অফ ইলিনয়তে ফিজিক্সে পিএইচডি করছে। আচ্ছা মাশাআল্লাহ। আর 2টা ছোট মেয়ে, তারা এখানে পড়ছে। আচ্ছা 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 মাশাআল্লাহ। আপনার আমরা যেটা দেখছি যে 5টি দেশের প্রায় 7টি বিশ্ববিদ্যালয়ে আপনি অধ্যাপনা করেছেন, তার মধ্যে ঢাকার আইবিএতে, তারপরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, সেই সাথে কায়রোর আমেরিকান ইউনিভার্সিটিতে আপনি ছিলেন, ওমানের সুলতান কাবুস ইউনিভার্সিটিতে ছিলেন, কাতার ইউনিভার্সিটিতে ছিলেন এবং সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলসে ছিলেন, তারপর টেক্সাসের টেক ইউনিভার্সিটিতে ছিলেন, ইউনিভার্সিটি অফ স্কার্নটন, জি, এবং সর্বশেষ বোধহয় আপনি ছিলেন লুইজিয়ানা টেক ইউনিভার্সিটিতে। সর্বশেষ ছিলাম সুলতান কাবুস ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার তো দীর্ঘ একটা শিক্ষকতা জীবন, এটা আসলে শুরু হয়েছিল কিভাবে এবং কিভাবে আপনার এই অধ্যাপনার এই ভ্যারাইটিসটা কিভাবে আসলো? মানে বিভিন্ন দেশে আপনার পদচারণ আমরা লক্ষ্য করছি, এটা কিভাবে হলো? একটা ছোট কারেকশন, অ্যাকচুয়ালি আমার 11টা ইউনিভার্সিটিতে চাকরি করা হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ। 7টা দেশে আর কি। আচ্ছা এটা ব্যাপারটা হচ্ছে যে এটা ওই আমেরিকাতেই তো চাকরি শুরু করলাম, তো ওখানে কিন্তু ওই একটা ইনস্টিটিউশনে সারা জীবন চাকরি করা, এটা যে খুব একটা কমন তা না। আচ্ছা আচ্ছা বাংলাদেশের মতো না। আচ্ছা আচ্ছা। আমরা তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে মানে মনে করি যে বোধহয় একটা দুটো, এটা অনেক বেশি। ওখানে এই বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যে পড়ানোর অভিজ্ঞতা, এগুলোকে পজিটিভলি দেখা হয় আর কি, ক্যারিয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে। আর এটা একটা ভ্যারাইটি আসে আর কি, রিসার্চ কলিগস পাওয়া যায়, নেটওয়ার্ক বাড়ে, প্রফেশনাল ডেভেলপমেন্টে হেল্পফুল হয়, এক্সপিরিয়েন্সের দিক থেকে ও এটা একটা হেল্পফুল ব্যাপার হয়, লাইফ অনেকটা ইন্টারেস্টিং হয় আর কি। আর ওখানে এটা সম্ভব হয় যেহেতু অপরচুনিটিস থাকে, পাওয়া যায়। ধরেন আমার একটা এক্সিস্টিং জব আছে, টেনিউর জব, ওটা ছাড়াটা কিন্তু অনেক সময় ডিফিকাল্ট হতে পারে, কারণ এখানে যদি আমি থাকি, আমি সারা জীবন থাকতে পারছি, আমার চাকরি গ্যারান্টিড। জি। সুতরাং এই সিকিউরিটিটা আমি ছেড়ে আবার নতুন আরেক জায়গায় কেন যাচ্ছি? জি। তো আমি তখনই যাই যে আমি মার্কেটেবল, মানে আমি ওখানে যাচ্ছি, ওখানে যদি ভালো না লাগে তাহলে আমি অন্য জায়গায় যাব। তো সেই জন্য আমার কী করতে হবে, আমার মার্কেটেবিলিটিটা আমাকে রক্ষা করতে হবে। আচ্ছা। এবং একাডেমিক ফিল্ডে দেখা যাচ্ছে যে 2টা ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে টিচিং, আর একটা হলো একাডেমিক রিসার্চ। জি। তো টিচিং পারফরমেন্স যদি ভালো থাকে এবং একাডেমিক রিসার্চ যদি স্ট্রং থাকে, কন্টিনিউটি থাকে, তখন তার ফ্লেক্সিবিলিটি থাকে আর কি। তখন সে আর ওই এক জব থেকে আরেক জবে গেলে আরেকটা জব পাইতে ডিফিকাল্টি হবে কি হবে না, এই চিন্তাটা তখন থাকে না। তো দেখা যায় যখন সে জব মার্কেটে গেল, একসাথে কয়েকটা অফার পেয়ে যাচ্ছে। আচ্ছা। তারপরে সে সেইভাবে, তো এখানে এরকম একটা জব হপিং যদি করতে চায় সে বিভিন্ন জায়গায়, তাকে ওই 2টা জিনিস ভালো করে মেনটেন করতে হবে আর কি। তার রিসার্চ ক্রেডেনশিয়াল ভালো রাখতে হবে, স্ট্রং রাখতে হবে, অ্যাট্রাকটিভ রাখতে হবে, এবং তার টিচিং পারফরমেন্স ভালো রাখতে হবে। তখন আর এটা কোনো ইস্যু হয়ে দাঁড়ায় না আর কি।
তখন সে যাচ্ছে এখানে ওখানে। তো এগুলিতে তো আমি আরও অনেক বিদেশের অনেক ইউনিভার্সিটি থেকে আমার জব অফার ছিল, কিন্তু এতগুলি ম্যানেজ করতে পারিনি। যেমন ইউনিভার্সিটি অফ মেলবোর্ন অস্ট্রেলিয়া, তারপরে জার্মানিতে, ইউকেতে, লেবানন, আমেরিকান ইউনিভার্সিটি ইন বেইরুত, বিখ্যাত ইউনিভার্সিটি, হ্যাঁ বিখ্যাত ইউনিভার্সিটি, তারপরে সাউথ কোরিয়া, এরকম আর কি। অ্যাপ্লাই করলে চাকরি পেয়ে যেতাম আর কি। মানে আরো অনেক সুযোগ ছিল। চাকরি পাওয়া ডিফিকাল্ট না আর কি। অনেক সময় দেখা যেত কোনো একাডেমিক কনফারেন্সে অন্য ইউনিভার্সিটি থেকে, যেমন একটা এক্সাম্পল বলি, আমি গেলাম ওই আমেরিকান ইউনিভার্সিটি ইন বেইরুতে, ওখানে একটা সেমিনার দিলাম। তো ওখানে সেমিনারে বসেছিল ইউকের এক ইউনিভার্সিটির ডিন আর কি, বিজনেস কলেজে। সেমিনার করে সে আমাকে এসে বলল যে তুমি আমাদের এখানে চলে আসো। আচ্ছা, আমি বললাম যে কী ব্যাপার তোমার, ঠিক আছে আরও বলো কী ব্যাপার ট্যাপার। সে বলে যে তুমি এক কাজ করো, আসো এখানে, আমাদের এখানে একটা সেমিনার দাও, তুমি দেখে যাও তোমার ভালো লাগে কি না। আচ্ছা, তো উনি আমাকে বললো যে তুমি তো বাংলাদেশি, তুমি আমেরিকা থেকে বাংলাদেশে যেতে তো অনেক বেশি সময় লাগে, ইউকেতে তো অনেক বাংলা কমিউনিটি আছে, তুমি ইউকে থেকে বাংলাদেশে তোমার ফ্লাইট আওয়ার্স কম হবে, কমফোর্টেবল হবে, যেমন আমেরিকাতে অনেকদিন ছিলে, এখানে কিছুদিন থাকবে। আচ্ছা, পরে গেলাম, সেমিনার দিলাম, জব অফারও হলো, কিন্তু আর যাওয়া হলো না আর কি, এরকম আর কি। তো বাংলাদেশি কনটেক্সটে এটা মনে হতে পারে যে এটা একটা আনইউজুয়াল ব্যাপার, কিন্তু এটা তেমন একটা আনইউজুয়াল ব্যাপার নয় আর কি। তো শিক্ষকতা জীবন আপনার শুরু হয়েছিল ইলিনয় ইউনিভার্সিটি থেকে? না, শুরু হয়েছিল ইউনিভার্সিটি অফ স্ক্র্যান্টন থেকে, পেনসিলভেনিয়া। জি জি। তারপরে সেখান থেকে আমি 1 বছর পরে সৌদি আরবে চলে যাই। আচ্ছা, কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলসে। জি জি। সেখানে একটা রিলিজিয়াস অ্যাট্রাকশন ছিল, যেখানে হজ উমরা এগুলি যত করলাম 4 বছর, পরে আবার রিটার্ন করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার, এই পর্যন্ত আপনার কতগুলো গবেষণা আর্টিকেল প্রকাশিত হয়েছে? আমার অ্যারাউন্ড 100। আচ্ছা আচ্ছা। আমার বিভিন্ন জার্নালসে, ইন্টারন্যাশনাল জার্নালস, ইউএস, ওয়েস্টার্ন ইউরোপ, আচ্ছা, আর বিভিন্ন কনফারেন্স প্রসিডিংসে। এগুলো সবই বোধহয় মার্কেটিং রিলেটেড হবে। মার্কেটিংয়ের বিভিন্ন এরিয়াতে আর কি, ইন্টারন্যাশনাল মার্কেটিং, তারপর সেলস এরিয়াতে, আচ্ছা আচ্ছা, কনজিউমার বিহেভিয়ার এরিয়াতে, তারপরে মার্কেটিং স্ট্র্যাটেজির এরিয়াতে, আচ্ছা আচ্ছা, কালচারের এরিয়াতে, বিভিন্ন এরিয়াতে। আচ্ছা আচ্ছা। আপনি তো দেশের বাইরে বিভিন্ন দেশে কনফারেন্সে অংশগ্রহণ করেছেন, অ্যারাউন্ড কতটা দেশে আপনার যাওয়া পড়েছে মানে গবেষণার কাজে? 30টার মতো হবে। আচ্ছা আচ্ছা, মোস্টলি ওয়েস্টার্ন ইউরোপ, নর্থ আমেরিকা, ক্যারিবিয়ান, মিডল ইস্ট। আচ্ছা আচ্ছা। সাউথ ইস্টে শুধু ইন্দোনেশিয়াতে এসেছি, আর ইস্টার্ন কান্ট্রির মধ্যে চায়না, ছাড়া এদিকে তেমন একটা আসা হয়নি। মানে বিশ্বের মোটামুটি সব অঞ্চলে আপনার যাওয়া পড়েছে আলহামদুলিল্লাহ রিসার্চের কাজে। জাযাকুমুল্লাহ খাইরান। স্যার, এখন আমরা যেটা মূল যে প্রশ্নগুলোতে আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি তো বিশ্বের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন, এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কেও আপনি সব কিছুই মোটামুটি জানেন। তো দুটোর মধ্যে তুলনামূলক যদি আমরা দেখি, তাহলে এখানকার শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে দেখতে পারি? বাংলাদেশের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার ত্রুটি বা উন্নয়নের জায়গাগুলো আপনি কি দেখেন? প্রথমত হলো শিক্ষা মানে হায়ার স্টাডিজে শিক্ষা ব্যবস্থার 2টা মূল কাজ। একটা হলো ডিসেমিনেশন অফ নলেজ, এক্সিস্টিং নলেজ, যেটা সাধারণত টিচিংয়ের মাধ্যমে হয়ে থাকে। আরেকটা হলো ক্রিয়েটিং নিউ নলেজ, ডেভেলপিং নিউ নলেজ, যেটা একাডেমিক রিসার্চের মাধ্যমে হয়। ডিসেমিনেশন অফ নলেজ, এক্সিস্টিং নলেজ টিচিংয়ের মাধ্যমে হয়, সেখানে আবার 2টা ব্যাপার আছে আর কি। একটা হচ্ছে যে যেই সাবজেক্ট পড়ছে সেই সাবস্ট্যান্টিভ নলেজগুলিকে ওই টিচিং এবং লার্নিংয়ের মাধ্যমে চর্চা করা।
আরেকটা হচ্ছে যে ইউনিভার্সিটি ওয়াইড, সারা ইউনিভার্সিটি ওয়াইড কিছু কমন স্কিলস যেগুলি সব ছাত্রই যেন অ্যাকোয়ার করে, যেগুলি লাইফ অ্যাক্টিভিটিসের জন্য খুব ইম্পর্টেন্ট আর কি। এরকম ওগুলিকে লার্নিং গোলস বলে, লার্নিং অবজেক্টিভস বলে, লার্নিং স্কিলস এরকম বলে। তো আমাদের দেশের সাথে যদি খুব সংক্ষেপে কম্পেয়ার করতে হয়, আমাদের ডিসেমিনেশন অফ নলেজ আর বিদেশের ডিসেমিনেশন অফ নলেজের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে দেখবে সাবস্ট্যান্টিভ নলেজ ডিসেমিনেশনের ক্ষেত্রে মোটামুটি ধরে নিতে পারি যে ডিফারেন্সেস তেমন একটা হয়তো নাই। আচ্ছা, কিন্তু ওই যে কমন লার্নিং গোলসগুলি, যেগুলি সময়ের চাহিদা অনুযায়ী নতুন নতুন গোলস সেট করা হচ্ছে, রিভাইজ করা হচ্ছে, সেই দিক থেকে হয়তো আমাদের কিছুটা দুর্বলতা আছে আর কি। আচ্ছা, সেরকমভাবে ফোকাস হয়তো দেওয়া হচ্ছে না, এটা একটা। আরেকটা হলো এই প্রত্যেকটা জিনিস কিন্তু ওখানে স্ট্রং অ্যাক্রিডিটেশন সিস্টেম আছে, যেটা আমাদের দেশের যেটা ইউজিসি আছে আর কি, ওনারাও ওই অ্যাক্রিডিটেশনের মতোই কাজ করেন। কিন্তু এখানে আপনার বিভিন্ন প্রোগ্রামস, বিভিন্ন অপারেটিং প্রসিজিওর্স, এই জিনিসগুলি যে অ্যানুয়াল রিভিউ করে কন্টিনিউয়াসলি আপডেট করা, আপনার সমাজের বা এমপ্লয়ারদের ডিমান্ড অনুযায়ী সেটাকে রিভাইজ করা, এই যে প্রসেসটা, এটা হয়তো আমরা এখনও অতটা স্ট্রং হতে পারিনি। ইউজিসি আসলে যে ধরনের প্রতিষ্ঠান, এনাদের তো মানে আরও অনেক অ্যাক্টিভ রোল থাকা দরকার দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে, কিন্তু সেটা আমরা দেখি না। তো আমি পাকিস্তানে যখন ছিলাম সেখানেও দেখেছিলাম এইচইসি নামে একটা প্রতিষ্ঠান ছিল, হায়ার এডুকেশন কমিশন এরকম একটা প্রতিষ্ঠান ছিল, এবং তাদের মানে রোলটা আমরা সবসময় দেখতে পেতাম যে তারা সারা দেশের বা সারা পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার উন্নতি কীভাবে করা যায় সে বিষয়ে মানে তাদের সার্বক্ষণিক চিন্তাভাবনা আমরা দেখতে পেতাম। কিন্তু সেটা আমরা বাংলাদেশে ইউজিসির মতো একটা বড় প্রতিষ্ঠান, তাদের কিন্তু সেই রোলটা আমরা দেখি না। এটাই বোধহয় আপনি বলছিলেন। হ্যাঁ, যেমন বিজনেস স্কুলের যে লিডিং অ্যাক্রিডিটেশন এজেন্সি AACSB, অ্যাকুইস, এই দুইটার দ্বারা অ্যাক্রিডিটেড কোনো ইউনিভার্সিটি বাংলাদেশে নাই এখন। আচ্ছা, হ্যাঁ, এরা পিরিয়ডিক্যালি এসে ইউনিভার্সিটির সমস্ত অপারেশন, সমস্ত প্রোগ্রামস রিভিউ করে। আচ্ছা, এবং ওদের একটা স্ট্যান্ডার্ড আছে, এবং এগুলি স্ট্যান্ডার্ড তো ডাইনামিক আর কি, যুগের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে এগুলি সমস্ত চেঞ্জ হচ্ছে। তো এগুলি থাকার কারণে ওরা পিরিয়ডিক্যালি সেই রিভিউ করছে, সার্টিফাই করছে, উইকনেসেস আইডেন্টিফাই করা হচ্ছে, সেটাকে আবার কারেকশন করা হচ্ছে। এই যে প্রসেসটা, এটা ওখানে আমি বলবো বেশ স্ট্রং আর কি, খুব মেথডিক্যাল, এবং এটা তারা ইমপ্লিমেন্ট করে সিস্টেম্যাটিক্যালি এবং রেগুলারলি। সেই দিক থেকে বোধহয় আমরা একটু পিছিয়ে আছি। আরেকটা হলো যে আমি বললাম যে প্রথমে যে দুইটা মেইন থিং আর কি, ডিসেমিনেশন অফ নলেজ অ্যান্ড ক্রিয়েটিং নিউ নলেজ আর কি। ক্রিয়েটিং নিউ নলেজের সাইডটা আমাদের দুর্বল আর কি। কারণ এখানে অনেক কিছু, আমি একটা এক্সাম্পল দিই। আমাদের এখন ইউনিভার্সিটিগুলিতে দেখা যাচ্ছে বছরে 3টা সেমেস্টার হয়, 13-14 উইক করে হয়তো। ধরেন 14 উইক হলে তাহলে বছরে কত উইক হলো? 28, 38, 42টা উইক। তো বছরে 52 উইকসের মধ্যে 42 উইক ক্লাস হচ্ছে সেমেস্টার। তো আমার লুইজিয়ানা টেকের সাথে আমি কম্পেয়ার করি, ওখানে আমার ক্লাস পিরিয়ড ছিল 30 উইকস বছরে। আচ্ছা, এটা একটা, তার মানে কি আমার 22 উইক আমি ফ্রি, সেখানে আমি রিসার্চ করতে পারছি। আচ্ছা, আমাকে সময় দেওয়া হচ্ছে। তারপরে যে 30 উইকস যে আমি টিচিং করছি, এখানে আমার টিচিং লোড কত? আচ্ছা, আমার টোটাল টিচিং লোড বছরে হচ্ছে 4টা কোর্স। আচ্ছা, 4টা কোর্স। আর বাংলাদেশ সিস্টেমে এখন 3টা সেমেস্টার,
মানে 30 উইকের জায়গায় 42 উইকস, জি এটা একটা। আর এই 42 উইকসে সে প্রতি সেমেস্টারে 4টা করে কোর্স পড়াচ্ছে। জি জি। তার মানে বছরে 12টা। তার মানে আমার থেকে এরা 8টা কোর্স বেশি পড়াচ্ছে। আচ্ছা, তার মানে তাকে তো টিচিংয়ের মধ্যেই তার সময় আটকে যাচ্ছে। ফেলছে। আচ্ছা জি। হ্যাঁ, সে ওখানেই তো আটকে যাচ্ছে। তো সে কিভাবে রিসার্চ করবে? স্যার 30 উইকস যেটা বললেন, মানে 30 উইকস, তো এই সময় কি মানে শুধু শিক্ষকদের জন্য এই ছাড়টা থাকে নাকি এটা ছাত্ররাও? এটাই ছাত্রদের মানে জন্য ফল সেমেস্টার, স্প্রিং সেমেস্টার, একটা সেমেস্টার 15 উইক করে। আচ্ছা আচ্ছা আর সামারটা অপশনাল সেমেস্টার। আচ্ছা আচ্ছা। মানে আমাদের জব কন্ট্রাক্ট কিন্তু 9 মাসের। ও 9 মাসের আমরা 9 মাসের কন্ট্রাক্ট থাকে, আর সামারটা আমরা ফ্রি। আচ্ছা আচ্ছা। এই সময় ছাত্ররা কি করে? শিক্ষকরা যদি রিসার্চে মানে ছাত্রদের জন্য সামারে কোর্স অফার করা হয়, এটা অপশনাল। যে ছাত্ররা কোর্স করতে চায় তারা করে, আর যে শিক্ষকরা সামারে পড়াইতে চায় তাদের সামার আরেকটা অ্যাডিশনাল কন্ট্রাক্টের বেসিসে তারা পড়ায়। আচ্ছা আচ্ছা। আর আমি কখনো পড়াইতাম না এটা, কারণ এই ফ্রি টাইমটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি এই টাইমে আমি রিসার্চের কাজের জন্য তারা তো সারা সেমিস্টারই আপনাকে সময় দিচ্ছে, কারণ টিচিং লোড তো অনেক কম, তাই না? কারণ মূল্যায়নও ওইভাবে হচ্ছে। আচ্ছা। আমার অ্যানুয়াল অ্যাপ্রেজাল, আমার রেইজ, সব কিছু আমার একাডেমি পাবলিকেশনসের উপর টাইড আপ। আচ্ছা আচ্ছা। সুতরাং আমার ইনসেন্টিভ আছে। তো এখানে তো সেরকম ইনসেন্টিভও নাই, রিসার্চে সেরকম বরাদ্দও নাই, আর বরাদ্দ যতটুকু আছে ওটুকু গ্রহণ করার মতো শিক্ষকও পাওয়া যায় না, তাকে সময়ও দেওয়া হচ্ছে না। তার যে রেইস, তার যে প্রমোশন, তার সাথে স্ট্রংলি টাইড আপও না, তো তার কি ইনসেন্টিভ আছে এটা করার? সেই জন্য আমাদের এখান থেকে খুব কোয়ালিটি পাবলিকেশনস হয় না, একাডেমিক পাবলিকেশনস। এই জিনিসটা দুর্বল রয়ে গেছে আর কি। তো এটা পরিবর্তনের জন্য স্ট্রাকচারাল চেঞ্জ লাগবে। জি জি। স্যার, আমরা দেখেছি যে বাংলাদেশের সারা বিশ্বে যে 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যেও বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে আসে না, এটার পিছনে আপনার কি কারণ মনে হয়? এটা মূল কারণ এই নলেজ ডেভেলপমেন্টের কন্ট্রিবিউশন যদি কম থাকে তাহলে তো র্যাঙ্কিংয়ে আসবে না। র্যাঙ্কিংয়ের সবচেয়ে পাওয়ারফুল ক্রাইটেরিয়া হচ্ছে এই নিউ নলেজ ক্রিয়েশন, যেটা একাডেমিক রিসার্চের মাধ্যমে আসে। তার মানে কি একাডেমিক রিসার্চটাই বাংলাদেশে কম? আমি বলবো কম, তুলনামূলকভাবে অনেক কম, কোয়ালিটি ওয়াইজও অনেক মানে আমরা পিছিয়ে আছি। আচ্ছা। মানে লিডিং জার্নালসে পাবলিকেশনস তো খুব রেয়ার আর কি বাংলাদেশ থেকে। জি জি। তো স্যার, পরের কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আমাদের দেশে যে আমরা তো হায়ার স্টাডিজ নিয়ে কথা বললাম, কিন্তু প্রাইমারি স্টাডিজ নিয়ে বা আপনার মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষা ব্যবস্থা, সেটা তো আপনি নিশ্চয়ই আমেরিকাতেও দেখেছেন বা অন্যান্য দেশেও দেখেছেন, আর বাংলাদেশে যে অবস্থা সেটা আপনি লক্ষ্য করেছেন। তো এই দুটোর মধ্যে আসলে তফাৎ কি? মানে আমাদের স্টুডেন্টরা অন্য স্টুডেন্ট তুলনায় কেন পিছিয়ে আছে? এখানেও আমি বলবো যে ইভেন আপনার প্রাইমারি হাই স্কুল লেভেলেও এখানেও কিন্তু আপনার একটা ব্যাপার হচ্ছে যে আপনি যে এই সার্ভিসটা প্রোভাইড করছেন, ডেলিভারি দিচ্ছেন, এই সার্ভিসটা প্রোডাকশন হচ্ছে, ডেলিভারি হচ্ছে, এর পিছনে কিন্তু একটা স্ট্রং মিশন থাকা দরকার যে আমি কি অ্যাচিভ করতে চাচ্ছি, লং টার্মে কি অ্যাচিভ করতে চাচ্ছি, শর্ট টার্মে কি অ্যাচিভ করতে চাচ্ছি। তো এখানে একটা স্ট্রং প্ল্যানিংয়ের ব্যাপার চলে আসে যে আমার মিশন অনুযায়ী, আমার অবজেক্টিভস অনুযায়ী আমার স্ট্র্যাটেজিসগুলো কী, সেগুলি আমি কিভাবে অপারেশনালাইজ করছি, ইমপ্লিমেন্ট করছি। এই জিনিসগুলি যখন স্ট্রং থাকে তখন কিন্তু রেজাল্টস অটোমেটিক্যালি ভালো হয় আর কি। আচ্ছা। তো আমাদের দেশে যদি স্কুল সিস্টেমকে জিজ্ঞেস করা হয় যে আমাদের মিশন কী, আমাদের অবজেক্টিভস কী, এবং সেটা অ্যাচিভ করার জন্য কি কি স্ট্র্যাটেজি আছে, এবং সেটা অ্যাচিভের পথে কি বাধা আছে, কি অপরচুনিটিস আছে, কি থ্রেটস আছে, কি উইকনেসেস আছে, এই জিনিসগুলো কতটুকু এক্সটেন্সিভলি স্টাডি করা হয়েছে, রিসার্চ করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে, তার ভিত্তিতে কিভাবে মানে অ্যাকশনসগুলি অপারেশনালাইজ হচ্ছে। আমার মনে হয় এই এরিয়াগুলি আমরা এখনও উইক। আমরা প্ল্যান বেসড অ্যাকশনস
এই এরিয়াতে আমাদের উইকনেস আছে আর কি। আচ্ছা, প্ল্যানিং করতে গেলে অনেক রিসার্চ লাগে, মানে স্টাডি লাগে। জি জি। তো আমাদের এগুলি অত বেশি স্টাডি মানে রিসার্চ বেসডও না, অত বেশি স্টাডি বেসডও না। আচ্ছা, যার জন্য দেখা যায় যে অনেকটা আরবিট্রারি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। তো কন্টেন্ট অনুযায়ী এখন হাই স্কুল লেভেলে বা যে কোনো লেভেলে এটা তো এখন ওয়াইডলি ডিসেমিনেটেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সেটা তো অসুবিধা হয় না। কারণ ফিজিক্সের একটা ক্লাসের কন্টেন্ট কী হবে সেটা তো ইজিলি আমরা পেয়ে যাচ্ছি, জি বা হিস্ট্রির কন্টেন্ট পেয়ে যাচ্ছি। কিন্তু কন্টেন্ট তো মানে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, কিন্তু ওটি তো সব না। এটা ডেলিভারি, ওইটার সাথে রিলেটেড স্কিলস আমি কি ডেভেলপ করাতে চাচ্ছি না চাচ্ছি, যে এই জিনিসগুলি মানে একটা স্ট্রং একটা প্ল্যানিংয়ের মধ্যে এনে ওইটাকে সমন্বয় করা, তার বেসিসে এক্সারসাইজগুলি ডেভেলপ করা, কেসেস ডেভেলপ করা, প্রজেক্ট ডেভেলপ করা, রিসার্চ ওয়ার্ক ডেভেলপ করা। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল মারকাজুল ইসলামিয়া সালাফি দেশের অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষানগরী রাজশাহীর নওদাপাড়া আমচত্বর সংলগ্ন নিজস্ব ক্যাম্পাসে এক মনোরম পরিবেশে অত্র প্রতিষ্ঠানটি অবস্থিত। রাজশাহী নওগাঁ মহাসড়কের দুপাশে প্রায় 10.5 বিঘা জমির ওপর অবস্থিত প্রতিষ্ঠানটিতে বর্তমানে 3 তলা ও 4 তলা বিশিষ্ট দুটি দীর্ঘ ভবন ও দুদিকে দুটি বৃহদায়তন মসজিদ রয়েছে। ছাত্রাবাস ও একাডেমিক ভবন পৃথক হিসাবে ব্যবহৃত হচ্ছে, যার অনতি দূরে প্রায় 10 বিঘা জমির ওপর সুউচ্চ প্রাচীর বেষ্টিত পৃথক আল মারকাজুল ইসলামিয়া সালাফি মহিলা শাখা ও ক্যাম্পাস অবস্থিত। আল মারকাজুল ইসলামিয়া সালাফি 4টি স্তরে ছাত্রদের শিক্ষা প্রদান করে থাকে। 1. ইবতেদায়ী বা প্রাথমিক 5 বছর। 2. মুতাওয়াসিতা বা মাধ্যমিক 5 বছর। 3. সানাবিয়া বা উচ্চ মাধ্যমিক 2 বছর। 4. কুল্লিয়া বা স্নাতক 3 বছর। এছাড়া পৃথক হিফজ বিভাগ 3 বছর এবং শিশুদের জন্য মক্তব বিভাগ 1 বছর। প্রতিষ্ঠানটির পাঠ্যক্রম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাস, কওমি নেসাব ও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুসরণে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক সুবিন্যস্ত সিলেবাস অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই সিলেবাস শেষ করা হয়। প্রিয় দর্শক, আমরা বিরতির পর আবারও ফিরে আসলাম। আমরা বিরতির পূর্বে যে বিষয়ে কথা বলছিলাম যে বাংলাদেশের প্রাইমারি এবং হাই স্কুল লেভেলে যে পড়াশোনাটা হচ্ছে সেটা আসলে কতদূর মানসম্মত বা এটার উন্নয়নে কি করা যেতে পারে সে বিষয়ে স্যার বলছিলেন। তো আমি স্যারের কাছে আবারও ফিরে যাচ্ছি। স্যার, যে বিষয়ে আপনি বলছিলেন, আমরা কি এখান থেকে ধরে নেব যে বাংলাদেশে আসলে প্রাইমারি বা হাই স্কুল লেভেলে যে পড়াশোনাটা হচ্ছে এটা অনেকটাই থিওরিটি বেসড, মানে এখানে প্র্যাকটিক্যাল শেখার ব্যবস্থাটা অনেক কম? বিষয়টা কি এমন? যেমন আমরা দেখছি যে ক্লাস 1 থেকে একটা বাচ্চা ইংলিশ গ্রামার শিখছে এবং সেই বাচ্চাটা যখন এই এইচএসসি লেভেলে যাচ্ছে সেখানেও কিন্তু একই গ্রামার সে শিখছে। তো 12 বছর একটা লং টার্ম শেষ করার পরে দেখা যাচ্ছে যে তারা যখন হায়ার স্টাডিজে যাচ্ছে সেখানে তারা ইংলিশে ভালো করতে পারছে না বা ইংলিশে দুর্বলতার কারণে তারা সেভাবে সাকসেসফুল হতে পারছে না। তো আসলে বিষয়টা কি এই ধরনের কোনো সমস্যা যে আমাদের পড়াশোনাটা শুধু থিওরি বেসড হয়ে যাচ্ছে? এখানে যা বলছিলাম আর কি, এটা আসলে ওই একটা স্ট্রং প্ল্যান বেসড অ্যাপ্রোচ থাকা দরকার, যেখানে লার্নিং গোলসগুলো সেট করা হবে, ক্লিয়ারলি ডিফাইন করা হবে এবং গোলসগুলি কিভাবে অ্যাচিভ করা হবে তার জন্য ইফেক্টিভ স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করা হবে, সেগুলির ইমপ্লিমেন্টেশন এবং অ্যাসেসমেন্ট সবই থাকতে হবে। তো এখানে অনেক এরিয়াতেই জোর দিতে হবে, ওই ইমপ্লিমেন্টেশনে অ্যাসেসমেন্টে জোর দিতে হবে এবং টিচারদের কন্টিনিউয়াল ডেভেলপমেন্টের ব্যবস্থা থাকতে হবে। মানে টিচিংটা একটা ডাইনামিক সার্ভিস,
এটাও কিন্তু কন্টিনিউয়াসলি ডেভেলপ করার মতো একটা ব্যাপার। এটা টিচিং মেথডস, লার্নিং টিচিং এক্সপিরিয়েন্সকে এটা কখনো কেউ বলতে পারবে না সে একটা বেস্ট লেভেলে চলে আসছে। আচ্ছা, একটা লাইফ লং একটা এফোর্টস থাকতে হবে। এবং টিচারদেরকে বাইরে যেটা করা হয়, অ্যাসেস করে, স্টুডেন্টরাও অ্যাসেস করে। আচ্ছা, তাদের অ্যাসেসমেন্টটা খুব এক্সটেন্সিভ এবং ইফেক্টিভ। মানে প্রতি অ্যানুয়াল যে অ্যাপ্রেজাল হয় সেখানে তাকে দেখাইতে হয় গত 1 বছর সে তার টিচিংকে ফার্দার ডেভেলপ করার জন্য কী কী করেছে। আচ্ছা আচ্ছা, সেটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সে নতুন কি টিচিং মেথড অফার করেছে। আচ্ছা, তো এই প্রসেসটা যদি এরকম স্ট্রংলি চলতে থাকে তো অটোমেটিকলি কিন্তু লার্নিং টিচিং এক্সপিরিয়েন্সটা ইমপ্রুভ হতে থাকে। কারণ এটা এই এডুকেশন একটা ডিপার্টমেন্টই আছে ইউনিভার্সিটিতে, একটা সাবজেক্ট ম্যাটার, একটা ডিসিপ্লিন। সেখানে মানে রিসার্চ হচ্ছে, সেখানে একাডেমিক রিসার্চ হচ্ছে, আর্টিকেল বের হচ্ছে। তো এই টিচিং মেথডস, এই লার্নিং এনভায়রনমেন্ট, এগুলি ইমপ্রুভ করার জন্য নতুন নতুন অনেক কিছু বের হচ্ছে। এগুলি তো ইনকর্পোরেট করতে হবে এবং সেটার একটা মেথডিক্যাল সিস্টেম থাকবে যেগুলি ইনকর্পোরেট করা হবে আর কি আমাদের সিস্টেমে। এই জিনিসগুলির প্রতি নজর দিতে হবে। এগুলি সাধারণত এনফোর্সড হয় যখন স্ট্রং অ্যাক্রিডিটেশন সিস্টেম থাকে, অ্যাসেসমেন্ট সিস্টেম থাকে। সেদিক থেকে আমাদের দুর্বলতা রয়ে গেছে। যেরকম আপনি বললেন যে প্রাইমারিতে থেকে শুরু করলো, আবার একদম হাই স্কুল লেভেলে এসেও সে একই জিনিস করছে, তবুও তার কোনো ইমপ্রুভমেন্ট নাই। তার মানে কি, তার অ্যাসেসমেন্ট ইফেক্টিভ ছিল না, তার লার্নিং গোল ওইটাও আরবিট্রারি ছিল এবং এরকম তো হওয়ার কথা না। তো এই জিনিসগুলির দিকে, এগুলি তো অলরেডি ওয়েল ডেভেলপড আর কি। এগুলি অ্যাকচুয়ালি অনেক কিছুই জাস্ট ইমিটেট করা যায় সেটা। তো আমি ফাইনালি বলবো যে এই স্ট্রং প্ল্যান বেসড অ্যাপ্রোচ নিতে হবে, লার্নিং গোলসগুলি সেট করা এবং বেসড অন দ্য নিড অফ দ্য স্টুডেন্টস, প্যারেন্টস অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স। কারণ আমার স্টুডেন্টদেরকে এখান থেকে গ্র্যাজুয়েট করে কি চাচ্ছি সেটা আমাদের ক্লিয়ার হতে হবে। সে কি জব মার্কেটে যাবে না হায়ার এডুকেশনে যাবে, সে কী স্কিলস নিয়ে বেরিয়ে যাবে এখান থেকে যখন যাবে বের হয়ে, সে সাথে করে কি নিয়ে যাবে। সাবস্ট্যান্টিভ নলেজ অফ হিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলি তো আছেই। এগুলির উপরেও যে লার্নিং গোলসগুলো থাকতে হবে। কারণ দেখা যাচ্ছে ফিজিক্স পাস করে ব্যাংকে চাকরি করছে, সে কি ফিজিক্সের নলেজ ব্যাংকে লাগাচ্ছে না? তার ব্যাংকে সে কী লাগাচ্ছে? সে তার কমিউনিকেশন স্কিল লাগাচ্ছে, তার ক্রিয়েটিভিটি লাগাচ্ছে, তার প্রবলেম সলভিং স্কিল লাগাচ্ছে, তার টিম ওয়ার্ক স্কিল লাগাচ্ছে, এই সমস্ত লাগাচ্ছে। তো এগুলি তো আমাদের ঠিক করতে হবে এবং এগুলিকে এগুলিকে ট্রেনিং করার জন্য যে এক্সারসাইজেস দরকার, যে ধরনের টুলস দরকার, মেথডস দরকার, সেগুলি বিভিন্ন সাবজেক্টে কোর্সে ইনকর্পোরেট করতে হবে। এবং সেখানে শেষ না, একটা অ্যাসেসমেন্ট সিস্টেম থাকতে হবে, এটা কীভাবে ডেলিভারি হলো, এফেক্টিভলি হলো কি হলো না, স্টুডেন্টসরা সেটা অ্যাবজর্ব করতে পারলো কি পারলো না, তারা সেটা প্র্যাকটিসে আনতে পারলো কি পারলো না। এই পুরা চেইনটার পুরা ধরে আপনার অ্যাসেসমেন্ট থাকতে হবে, দেখতে হবে। এই জিনিসগুলি আমার মনে হয় আমাদের দেশে এখনও কিছুটা উইক আছে আর কি। এগুলি আমরা যদি একটু স্ট্রং হতে পারি ইনশাআল্লাহ। এটা স্যার আপনি বারবার যেটা দেখছি যে আপনি প্ল্যানিংয়ের বিষয়টা বেশি জোর দিচ্ছেন আসলে। তো প্ল্যানিংয়ের আসলে গলতিটা কেমন? যেমন দেখা যাচ্ছে আমাদের একটা ছেলে ক্লাস 7-8 যখন সে পড়ে, ভাব সম্প্রসারণ যখন একটা কোনো লাইন দেওয়া হয় বাংলা বা ইংলিশে, দেখা যাচ্ছে সে গাইড বই দেখে মুখস্থ করে দিয়ে দিচ্ছে। আসলে আমাদের প্ল্যানিংয়ের অভাবে এটা হচ্ছে, নাকি আমাদের শিক্ষকদের দুর্বলতার কারণে এটা হচ্ছে, নাকি আমাদের ছাত্রদের দুর্বলতার কারণে শিক্ষকরা তাদের উপর মানে চাপটা কম দিচ্ছে? এটা কেন হচ্ছে? এটা আসলে অনেক কিছুই এখানে। সরকারের কিন্তু প্ল্যান আছে, তারা কিন্তু চাচ্ছেন না যে আসলে ভাব সম্প্রসারণ সে দেখে লিখুক, কিন্তু দেখা যাচ্ছে যে গাইড বই বেরিয়ে যাচ্ছে এবং ছাত্ররা পরিশ্রম তেমন করছে না, তারা গাইড বই দেখে মুখস্থ করছে এবং শিক্ষকরাও সেখানে তাদেরকে উৎসাহিত করছে না। তো
তো আমি যেটা বলছিলাম যে প্ল্যানিংটা আছে, কিন্তু প্ল্যানিংটা বাস্তবায়ন হচ্ছে কিনা এটা দেখার মতো মনে হয় এটা প্রতিষ্ঠান নাই। তো যে প্ল্যানের যে একটা কম্পোনেন্ট কন্ট্রোল, ইমপ্লিমেন্টেশন এন্ড কন্ট্রোল, সেখানেই কিন্তু এগুলি ডিটেক্ট হওয়ার কথা। জি যে এটা যখন অপারেশনালাইজড হলো এবং স্টুডেন্টদের লার্নিং ইফেক্টটা কি হলো, জি এটা কিন্তু ওই যে কন্ট্রোল মেকানিজমটা যখন স্ট্রং থাকবে অ্যাসেসমেন্ট, তখন কিন্তু ধরা পড়বে। ধরা পড়ার পরে তখন কারেক্টিভ অ্যাকশন হওয়া দরকার, এবং এই সাইকেলটা কন্টিনিউ করবে। এটা ইয়ারলি বেসিসে দেখতে হবে। তাহলে আমার ওই 7 গ্রেড পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই কিন্তু এটা ফিক্স করা সম্ভব। জি মানে তাকে আনঅ্যানাউন্সড আউট অফ ব্লু কোনো যদি দেওয়া হয়, কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, এক্সারসাইজ দেওয়া হয়, যেটা আমি জানি সে খুঁজে বের করতে পারবে না। যেমন বিদেশে ওপেন বুক এক্সাম আছে, আমরা করেছি, টেক হোম এক্সাম আছে, ওগুলি কেমন করে করে? আচ্ছা, তার কাছে তো সব নোট আছে, নোট থেকে সে কিছুই পাবে না। হ্যাঁ, ওখানে তার ক্রিয়েটিভিটি লাগবে, তার ইনোভেটিভ লাগবে। ওখানে মুখস্থ করে কিছু বলে দেবে, পারবে সেটা সুযোগ নেই। সুযোগ নেই। জি, তাহলে টেক হোমগুলি কেমন করে হচ্ছে? তো রিসার্চ মাইন্ড ডেভেলপ করা, কি নতুন জিনিস বের করা, নতুন জিনিস ডিসকভার বা করা, নিজে চিন্তা করা, নিজে ভেবে একটা জিনিস লেখা, নিজেকে চিন্তা করতে ফোর্স করা, জি একটা চ্যালেঞ্জ নেওয়া, জি জি, মানে সেই দিকে ধাবিত করা। এবং এটা টিচাররাই পারে, সেই ধরনের এক্সারসাইজ, সেই ধরনের প্রবলেম সলভিং, সেই ধরনের আপনার অ্যাসাইনমেন্ট তারাই ক্রিয়েট করে দিতে পারে। জি জি, এবং কোনটা কাজ করছে না করছে এটা তো এই অ্যাসেসমেন্টে কন্ট্রোল সিস্টেমে ধরা পড়বে। জি জি, তো যদি ধরা না পড়ে থাকে, আমি বলবো যে কন্ট্রোল সিস্টেমটা আমাদের উইক, জি জি, ধরতে পারছে না, আমাদের অ্যাসেসমেন্ট সিস্টেমটা স্ট্রং না। বা এই সমস্ত ক্ষেত্রে কথা বলতে গেলে তারা হয়তো অজুহাত দেন, বলে যে আমাদের লোকবল নাই, এটা দেখার মতো লোকবল নেই, আমরা প্ল্যানিং দিয়েছি, এই অনুযায়ী যারা ভালো কাজ ভালোভাবে প্ল্যানিংটা অনুসরণ করবে তারা সফল হবে, আর যারা প্ল্যানিং অনুসরণ করবে না তারা বিফল হবে। এই ধরনের একটা কথা বলে তারা হয়তো ছেড়ে দিচ্ছেন বিষয়টা। রিসোর্স লিমিটেশন কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য। মানে যে কোনো প্রজেক্ট বা এরকম যে কোনো অ্যাসাইনমেন্ট থাকুক না কেন, আনলিমিটেড রিসোর্সের কিন্তু কনসেপ্ট কিন্তু নাই। যে লেভেলে যে কাজ করুক, ওখানে একটা রিসোর্স কনস্ট্রেন্ট আছে আর কি, ওইটা ধরেই কাজগুলি করতে হবে। যখন এই জন্যই বললাম যে প্ল্যান্ড অ্যাপ্রোচ আর আরবিট্রারি অ্যাপ্রোচের তফাৎটা এইটি। প্ল্যান্ড অ্যাপ্রোচে সব বেরিয়ে আসবে, উইকনেসেস কী বেরিয়ে আসবে, আমার মানে স্ট্রেংথসগুলি কী সেগুলি বেরিয়ে আসবে, আমার অপরচুনিটিস কী আছে সেটা বেরিয়ে আসবে, থ্রেটসগুলি কী বেরিয়ে আসবে। তো রিসোর্স লিমিটেশনস যে থাকবে, এটা আমার একটা উইকনেস, সেটা ধরেই তো আমি আগাবো। জি, তো সেটা তো সারপ্রাইজ যদি হয়, তার মানে আই এম নট এ গুড প্ল্যানার। জি জি জি, মানে প্ল্যানিংয়ে এখানে গলতি থেকে যাচ্ছে আসলে। হ্যাঁ, মানে সব কিছু তো আর প্রেডিক্ট করা যায় না। জি জি, কিন্তু ধরেই নিতে হবে রিসোর্স কনস্ট্রেন্টের মধ্যেই আমাদের কাজ হাসিল করতে হবে, ওটা ধরে নিয়েই করতে হবে। পরে যে বললাম রিসোর্সের জন্য কাজ হলো না, এটা লেম এক্সকিউজ, এটা অ্যাকসেপ্টেবল এক্সকিউজ না। সেটাই আর কি। তখন দেখা যায় আমাদের কেউ ফায়ার্ড হয় না, কারো চাকরি যায় না না না, কারো প্রমোশন, কোনো জবাব দিতে নেই এই ক্ষেত্রে, কোনো জবাব দিতে নাই। ওগুলিতে আমার মনে হয় আরো স্ট্রং হওয়া দরকার। স্যার আর একটা বিষয় বলছিলেন আপনি, প্ল্যানিংয়ের একটা গলতির বিষয় বলতে পারি আমরা। যেমন একজন মেডিকেল স্টুডেন্ট, সে বিসিএস পাশ করে সে মেডিকেলে ঢুকবে, কিন্তু দেখা যাচ্ছে বিসিএস দেওয়ার সময় তাকে এমন কিছু বিষয় পড়া লাগছে যেটা আসলে তার আদৌ তার প্রফেশনাল লেভেলে কোনো কাজে লাগবে না। যেমন বাংলা বা আপনার ইংলিশটা কাজে লাগবে, কিন্তু গণিত এই সমস্ত বিষয়গুলো বা বিজ্ঞান এগুলো কিন্তু তার খুব একটা কাজে লাগে না। কিন্তু এইটা কিন্তু তাকে পাশ করে, মানে এগুলো পড়েই তাকে আবার হেলথ সেক্টরে যেতে হচ্ছে। তো এই ধরনের কিছু অপরিকল্পিত জিনিস বা অপ্রয়োজনীয় জিনিস আমাদেরকে যেটা পড়তে হচ্ছে, যেটা আমাদের হায়ার স্টাডিজে লাগবে না বা আমরা প্রফেশনাল ফিল্ডে আমাদের প্রয়োজন নেই। তো এই বিষয়গুলো আসলে কিভাবে আমাদের সমাধান করা যায়, বা এগুলো তো আসলে সরকারের দায়িত্ব, তারপর আমাদের পক্ষ থেকে কোনো সাজেশন আছে কিনা? স্পেশালাইজড ফিল্ডস যেগুলি আছে, মেডিকেল বা ল, জি, বা এগুলির জন্য কিন্তু যে অ্যাডমিশন টেস্ট, জি, এগুলি কিন্তু ডিফারেন্ট হয় সাধারণত। জি জি, এটাই হওয়া উচিত ছিল। সেই বেসিসেই
এই স্পেশালাইজ ফিল্ডগুলিতে স্টুডেন্টরা কমপ্লিট করে জি এবং ওখানে রেলেভেন্ট সাবজেক্টই তারা পড়ে এবং সেইভাবেই তারা সেগুলিতে যায়। আমাদের দেশে এটা একটা ডিসক্রিপেন্সি আর কি, যে সেরকম না আর কি। কিন্তু বাইরে পার্টিকুলার ইউএসএ মেডিকেল সিস্টেমের পরীক্ষা, এন্ট্রান্স পরীক্ষা ডিফারেন্ট, আচ্ছা ল ডিফারেন্ট, তারপরে বিজনেস স্কুলের ডিফারেন্ট, জি তারপরে ইঞ্জিনিয়ারিংয়ে তাদের আলাদা, এক এক জনের এক একটা মানে যার স্পেশালাইজেশন যেটা সেই অনুযায়ী তার কোশ্চেন হবে। কতগুলি আছে যে অ্যাপটিটিউড টেস্ট, ওখানে ল্যাঙ্গুয়েজ স্কিল, কমন স্কিল যেগুলি ওগুলি এক্সপেক্ট করে যে সবাই জানবে আর ল্যাঙ্গুয়েজ স্কিলটা যেরকম, এটা মেডিকেলও লাগবে, জি জি ওটা সর্বক্ষেত্রে লাগবে, এটা ইঞ্জিনিয়ারিংও লাগবে, সেটা থাকবে। তারপরে যে প্রবলেম সলভিং স্কিলটা সব জায়গায় লাগবে। জি জি তো এরকম কমন ওই এখানে আবার ওই যে কমন লার্নিং গোলসগুলি চলে আসছে, যেটা ইউনিভার্সিটি সেট করে সারা ইউনিভার্সিটির জন্য। তো সেটা সে যাই কিছুই পড়ুক না কেন, সায়েন্স পড়ুক, আর্টস পড়ুক, বিজনেস পড়ুক, ল পড়ুক, সে কিন্তু ওগুলি থেকে কিছুটা ট্রেন্ড হয়ে যাচ্ছে। তখন এই জাতীয় পরীক্ষা যেগুলি জিআরই, জিম্যাট, অ্যাপটিটিউড টেস্ট, যেটা ওয়াইড সাবজেক্ট ম্যাটার নিয়ে ডিল করা হয়, সেখানে সাধারণত এই কমন লার্নিং গোলসগুলোর উপরেই টেস্ট হওয়ার কথা এটা। আর স্পেশালাইজ ফিল্ডের জন্য তো তাদের আলাদা টেস্ট আছে অ্যাডমিশন, এটা ছাড়া তারা ওখানে ঢুকতেই পারবে। সেইভাবে যদি করা হয় তাহলে এই জিনিসটা হয়তো সলভ। তো এটা আমরা বলতে পারি যে বাংলাদেশের যারা দায়িত্বশীল আছেন তাদের একটা প্ল্যানিংয়ের বড় অভাব এক্ষেত্রে। হ্যাঁ, প্ল্যানিংটা আসলে আরও স্ট্রং হওয়া দরকার। প্ল্যান্ড অ্যাপ্রোচ আর নন প্ল্যান্ড আরবিটারি অ্যাপ্রোচের মধ্যে একটা তফাৎ তো থাকে। স্যার এখন আপনার কাছে আমরা জানতে চাইবো যে হায়ার স্টাডিজ এবং প্রাইমারি বা হাই স্কুল লেভেলে ওভারঅল একটা উন্নতির জন্য আমরা কি করতে পারি, বা আমরা হয়তো বাংলাদেশ সরকারের কথা বলি বা যারা দায়িত্বশীল আছেন তাদের প্রতি আমরা এখন হয়তো নির্ভরভাবে করতে পারছি না, কিন্তু আমরা যদি ইন্ডিভিজুয়ালি আমাদের মানে একটা পার্সোনাল পার্সপেক্টিভ থেকে যদি আমরা উন্নয়নের চেষ্টা করে থাকি, করতে চাই, বা যারা আমরা প্রতিষ্ঠানের দায়িত্বশীল আছি আমাদের প্রতিষ্ঠানগুলোতে কমপক্ষে যেন আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে যেন একটা লেভেলে আমরা রাখতে পারি, তো এই বিষয়ে আপনার কি পরামর্শ থাকবে? একাধিক লাইনে আসলে কাজ করতে হবে। একটা হলো টিচারদের ডেভেলপমেন্টের দিকে ফোকাস করতে হবে আর কি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট আর কি। মানে কেউ বলতে পারবে না যে আমার টিচিং 100% ইফেক্টিভ, রিচ করেছি, এটা যদি কেউ বলে তার মানে সে কিছুই হয়নি আর কি। এটা তো কোরআনের ভাষা, ওয়াফাউকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপর জ্ঞানী আছেন, অর্থাৎ জ্ঞানের কোনো সীমা নেই। তো টিচারদের ডেভেলপমেন্ট, তাদের টিচিং স্কিল, তাদের ডেলিভারি, তাদের ওই ম্যাটেরিয়ালস প্রিপারেশন, তাদের ম্যাটেরিয়ালস মানে কন্টেন্ট আপডেট করার ক্যাপাসিটি, তাদের ইনোভেটিভনেস, তাদের মানে নতুন নতুন কি মেথডসে টিচিংয়ে নিয়ে আসতে পারছে, এই জিনিসগুলি এগুলি তাকে ট্রেন করতে হবে। এবং এই ক্ষেত্রে ইনস্টিটিউশনের কিছু একটা বাজেট থাকতে হবে টিচারদের ডেভেলপমেন্টের জন্য, এবং এটা পিরিয়ডিক্যালি কিন্তু করে যেতে হবে। আস্তে আস্তে কিন্তু এগুলি ডেভেলপ করতে পারে। তাদের অ্যাটিটিউড থাকতে হবে যে আমি তো শিখছি এবং আমার ক্রমাগত শিখতে হবে। এবং বাইরে যেটা হয়, একজন টিচারের টিচিং সেটা কলিগরা অ্যাসেস করে, ক্লাসরুমে চলে আসে দেখে, এবং তারা কমেন্টস করে, এবং একজন টিচারকে অ্যাকচুয়ালি ক্লাসের স্টুডেন্টরা অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমেস্টার অ্যাসেস করে। ওখানে স্টুডেন্টদেরকে অনেকগুলি প্রশ্ন দেওয়া হয় টিচার সম্বন্ধে, তার কোয়ালিফিকেশান, তার ডেলিভারি, তার বিহেভিয়ার, তার ম্যানার্স, তার লার্নিং টিচিং এক্সপিরিয়েন্সটা কেমন হলো ক্লাসে, সে বেনিফিটেড হলো কি না, সময়টা ভালো কাটলো কি না, সে যে টিউশন দিল সেটা সে রিটার্ন পেলো কি না, নানান রকমের প্রশ্ন করা হয়। স্টুডেন্টরা সেটা উত্তর দেয় এবং কমেন্টস লেখে, সেটা কনফিডেন্সিয়াল থাকে। তো সেগুলি পরে টিচারদেরকে শেয়ার করা হয়। এই যে প্রসেসটা, এগুলি তারপরে কলিগরা তাকে অ্যাসেস করছে,
তো ফলে সে জানতে পারছে যে আমার কি উইকনেসেস আছে, আমার ইমপ্রুভমেন্ট এরিয়াস কোনগুলো, কিন্তু এগুলি খুব স্পোর্টিংলি নিতে হবে আর কি। জি জি, এটা আসলে অনেকে মাইন্ডে নিয়ে নেয় যে এটা আমাকে এভাবে। এটাও একটা অ্যাটিটিউড, এটা পার্সোনালিটির ব্যাপার। আমাদের দেশে এখানে এই পার্সোনালিটির ব্যাপারে আমরা এখনো উইক। জি জি, পার্সোনালি নিয়ে আমাদের ইগোটা অনেক বেশি এক্ষেত্রে। হ্যাঁ, এটা ইগোর জন্য তো অ্যাসেসমেন্টই নেই। জি, আমাদের কোথায় আছে স্টুডেন্ট অ্যাসেস করে? কোথাও নাই বলতে গেলে। হ্যাঁ, কিন্তু ওখানে তো সব স্টুডেন্ট অ্যাসেস করে, এবং এটার জন্য ফ্যাকাল্টিরা সবসময় কেয়ারফুল থাকতে হয়। আচ্ছা, তো এই যে আমি একটা অ্যাসেসমেন্টের মধ্যে আছি, মানে আমি আরবিট্রারিলি যা ইচ্ছা তাই করতে পারবো, মানে আমাকে ইমপ্রুভ করতে হবে, আমার কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। আমার দায়িত্ব হলো এদেরকে ভালো করে পড়ানো, এবং এই দায়িত্ব আমার পালন করতে হবে ঠিক মতো। যদি না পালন করি, এই যে আমার অ্যাসেসমেন্টের রেজাল্টের ভিত্তিতে আমার চাকরি চলে যেতে পারে। তো এই ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স যেখানে থাকে আর কি, সেখানে অটোমেটিক্যালি ওই এনভায়রনমেন্টটার মধ্যে কোয়ালিটি ইমপ্রুভ হয়। স্টুডেন্টরাও যা চায় তারা পাচ্ছে, টিচাররাও ডেভেলপমেন্ট করার সুযোগ পাচ্ছে। আচ্ছা আচ্ছা, এরকম। আর স্টুডেন্টদেরও ক্লাসরুমের বাইরেও কিন্তু এরকম অ্যাসেসমেন্ট আছে, যেটা হলো এই যে তার ওভারঅল স্কিলসগুলি তার ডেভেলপ হচ্ছে কি হচ্ছে না। ইভেন যখন গ্র্যাজুয়েট হয়ে চলে যায়, এক্সিট ইন্টারভিউ হয় তাদের, নানান স্টেজে তাদেরকেও নানানভাবে অ্যাসেসমেন্ট করার চেষ্টা করা হয়। তো এগুলি করলে দেখা যাবে, মানে আমরা এখানে দুইটা মেইন আপনার গ্রুপ আর কি, একটা হলো টিচার্স আর একটা হলো স্টুডেন্টস। এই দুইটার প্রতি মেহনত যদি আমরা এইভাবে করতে পারি, টিচারদের কোয়ালিটি যদি ইমপ্রুভ হয়, স্টুডেন্টরাও যদি অ্যালার্ট হয়, না লার্নিং টিচিং এক্সপিরিয়েন্সটা যদি প্লেজেন্ট হয়, এফেক্টিভ হয়, এটাই তো আমরা চাই। জি জি, তো ওইদিকেই নজর দিতে হবে। মানে শিক্ষক ছাত্র সবাইকে একটা জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, স্টুডেন্টদেরকে চ্যালেঞ্জ দিতে হবে, তাদেরকে এনকারেজ করতে হবে, যে চ্যালেঞ্জে তাকে দেখাইতে হবে যে আমি তোমাকে যে কাজটা করতেছি এটা তোমাকে কিভাবে বেনিফিট করবে, এটাকে তাকে দেখাইতে হবে। তার লাইফ এক্সপিরিয়েন্সের সাথে তার ক্লাস এক্সপিরিয়েন্সেস মিলায়ে দেখাইতে হবে তাকে। আর সে যদি মনে করে এটা ইররেলেভেন্ট, তার তো ইন্টারেস্ট থাকবে না, তার মোটিভেশন থাকবে না। তো এখানে সেই জন্যই যে ট্রেনিং দরকার আছে, আমি তোমাকে যেটা পড়াচ্ছি এটা ইম্পর্টেন্ট, তোমার লাইফে এটা কাজে লাগবে, এইভাবে লাগবে। মানে এই মোটিভেশনটাও কিন্তু আমাদের মধ্যে তেমন নাই। নাই, সে যখন দেখে যে এটা তো রেলেভেন্ট না। মানে টিচাররা যেটা করেন সাধারণত, যে পরীক্ষার জন্য তারা উৎসাহিত করেন, পরীক্ষায় ভালো করার জন্য, কিন্তু একজন ভালো শিক্ষার্থী সে জ্ঞান কি অর্জন করছে সেই বিষয়ে কিন্তু আমরা মোটিভেশন পাই না। তুমি এটা কেন শিখছো, তোমার জীবনে এটা কি কাজে লাগবে, রাইট? মানে এই লিঙ্কটা যদি সে না দেখে, তার মোটিভেশন তো বেশি হাই থাকার কথা না। তো মানে শিক্ষাটাকে রেলেভেন্ট রাখার জন্য এই যে কানেকশনটা, এটার জন্য আপনার ওখানে খুব ইফেক্টিভ আপনার অ্যাডভাইজারি বোর্ড থাকে একটা স্কুলের মধ্যে। আচ্ছা, তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে আসে। আচ্ছা, পটেনশিয়াল এমপ্লয়ার্স যারা বিজনেস থেকে আসে, তারপরে আপনার বিভিন্ন ফিল্ড থেকে নিয়ে আসে, আচ্ছা, এক্সপার্টস। মানে এই মোটিভেশনটা ধরে রাখা, তাদেরকে নিয়ে এসে অ্যানুয়াল প্রত্যেক সেমিস্টার বেসিসে, অ্যানুয়াল বেসিসে তাদের সাথে টিচাররা বসে, তাদের ইনপুট নেওয়া হয় যে তারা স্টুডেন্টদের থেকে কি এক্সপেক্ট করছে, তারা যখন বের হয়ে যাবে গ্র্যাজুয়েটদের কাছ থেকে তারা কি আশা করে, একটা এমপ্লয়ার, হ্যাঁ, সমাজ কি আশা করতেছে, তারা তাদের ওই ফিডব্যাকটা নিয়ে সেগুলি তখন ইনকর্পোরেট করা। এই যে একটা প্রসেস, এটাই হলো প্ল্যানিং প্রসেস। এইদিকে আমাদের মনে হচ্ছে যে এই জায়গাটাই বোধহয় আমাদের ল্যাকিংসটা আছে, এই মোটিভেশনের জায়গাটা আমাদের খুবই স্বল্প। এবং ছাত্ররা এটুকুই শুধু ভাবে যে পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে ভালো রেজাল্ট দিয়ে, এইটুকুই তারা জানে, কিন্তু এটা তার প্র্যাকটিক্যাল ফিল্ডে কতটুকু লাগবে এ বিষয়ে অধিকাংশ স্টুডেন্টই জানে না। হ্যাঁ, সেটার দায়িত্ব কিন্তু টিচারদের, সেটা এই লিঙ্কটা তাদেরকে বুঝায় দেওয়া। জি জি জি, জাযাকাল্লাহ খাইরান। স্যার, আপনি আমাদের বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা আপনার? অভিজ্ঞতা মানে আগে তো তেমন একটা ছিল না। তো এখন বাংলাদেশে ওই কিছু কিছু মাদ্রাসা ভিজিট করা হয়েছে। আচ্ছা, আর বা কারিকুলামগুলো দেখার সুযোগ হয়েছে কিনা?
কারিকুলাম তেমনভাবে না। আচ্ছা তো এখন বর্তমানে একটা নৈশ মাদ্রাসায় কিন্তু আমি নিজে ছাত্র হিসেবে কাজ করছি। আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ, ওখানে যে মেশকাত পড়াচ্ছে, আচ্ছা তারপরে এসো আরবি শিখি, আরবি পড়ানো হচ্ছে। তো ওভারঅল আমার যেটা মাদ্রাসার শিক্ষা সম্বন্ধে আমি বলবো সেটা হচ্ছে, এটা আমার অপিনিয়ন আর কি, এটা কেউ অ্যাগ্রি করবে কি না জানি না। আমাদের দেশের এটা একটু বড় সাবজেক্ট হয়ে যাচ্ছে। এই যে আমরা মুসলিম দেশ, আমাদের সমাজের যে বিভিন্ন ইম্পর্ট্যান্ট সেক্টরস যেগুলি ছাড়া সমাজ চলে না, যেমন ইকোনমি তো লাগবে, ব্যবসা লাগবে, পলিটিক্যাল এনভায়রনমেন্ট লাগবে, কালচারাল এনভায়রনমেন্ট লাগবে, লিগ্যাল এনভায়রনমেন্ট লাগবে, টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট লাগবে, বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান লাগবে, ফ্যাক্টরি লাগবে, অফিসেস লাগবে, ডিপার্টমেন্টস লাগবে, বাজার লাগবে, মার্কেট লাগবে, সবই তো আমাদের জীবনের একেবারে আবশ্যিক অঙ্গ। জি। এখন একজন মুসলিম দেশ হিসেবে আমরা যদি দেখি এগুলির কি অবস্থা, ইকোনমি ইন্টারেস্ট বেসড, অন্য অন্য ক্যারেক্টার্সগুলি সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। জি। বিজনেস এনভায়রনমেন্ট আমরা যদি দেখি, এখানে আপনার যেভাবে আপনার আনসেফ প্রোডাক্ট বাজারে আসছে, জি, প্রোডাক্ট মানে গুডস অ্যান্ড সার্ভিসের মধ্যে যেভাবে পলিউশন ঢুকানো হচ্ছে, তো এখানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যেটা ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে আপনার গ্রহণযোগ্য না। তারপরে আমরা পলিটিক্যাল এনভায়রনমেন্টে দেখি এখানে যে থিওরিজগুলি, যে তত্ত্বগুলি কাজ করছে, একটাও কিন্তু ইসলামিক সোর্স থেকে আসেনি। আমাদের লিগ্যাল এনভায়রনমেন্ট যদি আমরা দেখি, এটা কি ইসলামিক ল দ্বারা ডমিনেটেড? না, ওয়েস্টার্ন লস দ্বারা ডমিনেটেড। আমাদের কালচারাল এনভায়রনমেন্টের এলিমেন্টসগুলি যদি আমরা দেখি, এখানে খুব কমই আমরা ইসলামিক এলিমেন্ট দেখতে পাব। টেকনোলজি ফিল্ড, এখন আমরা তো যা বের হচ্ছে সেটাই অ্যাকসেপ্ট করছি। ফলাফল এই প্রমিসকিউটি, নুডিটি, তারপরে এই সমস্ত জিনিস এখন আউট অফ কন্ট্রোল সিচুয়েশন, ড্রাগস অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। এখন কথা হলো এই সমস্ত ফিল্ডগুলি কারা নিয়ন্ত্রণ করছে, ম্যানেজ করছে, অপারেট করছে, প্ল্যানিং করছে? যারা করছে, যারা আমরা করছি, আমরা কিন্তু সেকুলার এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে গিয়েছি, যেই সিস্টেম হলো ওয়েস্টার্ন জীবন দর্শন দ্বারা প্রভাবিত, এবং সেটাই কিন্তু এই সব জায়গায় রিফ্লেক্টেড হচ্ছে। এখানে কিন্তু দিনই শিক্ষায় শিক্ষিত মানুষ যাচ্ছে না, কোনো প্ল্যানিংয়েও নাই, ম্যানেজমেন্টেও নাই, অপারেশনেও নাই। অন্যদিকে আমরা মাদ্রাসার স্টুডেন্ট যারা আমরা আছি, আমরা দিন শিখছি, কিন্তু ইকোনমিক স্কিল নাই, বিজনেস স্কিল নাই, কোনো অ্যাডমিনিস্ট্রেশন চালানোর কোনো দক্ষতা নাই, কালচারাল ফিল্ডে কিছু করার নাই, আমাদের লিগ্যাল ফিল্ডে আমাদের ভূমিকা রাখার নাই। তো ওই ফিল্ডে যদি ইসলাম নিতে চায়, এমন মানুষ লাগবে যারা দিন জানে এবং ওই সমস্ত স্কিলসও তাদের আছে। জি জি, হ্যাঁ, সেটা কিন্তু একটা কম্প্রিহেনসিভ একটা জায়গা থাকা সেটা, হ্যাঁ, সেটা কিন্তু আমাদের হচ্ছে না। এই যে একটা ডিভিশন হয়ে গেছে, এতে হচ্ছে কি, আমরা দিনই লাইনে শিক্ষিত গ্র্যাজুয়েটস প্রডিউস করছি, সে কিন্তু সমাজের কোনো ফিল্ডেই সে কোনো সার্ভিস দিতে পারছে না। তো ওই ফিল্ডে ইসলাম যাবে কিভাবে? জি জি, ওখানে ইসলাম আসবে কোথা থেকে? মানে দুইটা পথ। একটা পথ হলো যে মাদ্রাসা সিস্টেমে দেখা যাচ্ছে 18-20 বছরে এই দাওরা শেষ হয়ে যাচ্ছে, জি, যেটা সেকুলার স্কুল সিস্টেমে ইন্টারমিডিয়েট লেভেলেই ওরা যাচ্ছে। তারপরে তারা কিন্তু অনার্সের জন্য 4 বছর পড়ছে, মাস্টার করলে আরও 2 বছর লাগছে, অন্তত 25 ইয়ার্স যাচ্ছে তাদের। তো একটা হলো যে মাদ্রাসার ছাত্ররা দাওরা করার পরে সে তো মাত্র ইন্টারমিডিয়েট পড়লো, সে আর 4 বছর কোনো একটা ফিল্ডে পড়ুক। তো সে যখন দিন নিয়ে ব্যবসাতে যাবে, দিন নিয়ে পুলিশ হবে, অফিসার হবে, দিন নিয়ে ডিসি হবে, দিন নিয়ে সে কালচারাল অঙ্গনে সার্ভিস দিবে, তখন হবে কি, সে ওখানে দিনই চরিত্র নিয়ে আসার একটা তার স্কোপ থাকবে। মানে সে দিন নিয়ে গেল,
প্লাস তার অ্যাডিশনাল স্কিলসও আছে, জি ওগুলি ছাড়া তো সমাজ চলবে না। না। এটা একটা। আরেকটা যেটা যে এক্সিস্টিং যারা ওখানে অলরেডি আছে তাদের তো দিন শেখার হয় নাই, তাদেরকে কীভাবে দিন শেখানো যায়। সেই ক্ষেত্রেও আমাদের দুর্বলতা হইল আমাদের মাদ্রাসা সিস্টেমগুলিতে এদেরকে প্রফেশনাল কোয়ালিটিতে দিন শেখার কোনো পরিকল্পিত প্রোগ্রাম বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হয় না, যেটা বিদেশে আপনার হায়ার এডুকেশনাল সিস্টেমে যেটা করে তারা, ওই যারা ইউনিভার্সিটি সিস্টেমে আসতে পারে নাই তাদের জন্য কিন্তু এই এটাকে কি বলে মানে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম নামে আচ্ছা প্রোগ্রাম ওরা ডেভেলপ করে। আচ্ছা সমাজের মানুষের প্রয়োজনটা কি সেটা রিসার্চ করে বের করে, আচ্ছা। তাদের জন্য 1 সপ্তাহ 1 মাস 3 মাসের প্রোগ্রাম ডেভেলপ করে। যে একটা ইউনিভার্সিটিতে যে নলেজ এবং স্কিল আছে এটা শুধু আমাদের রেগুলার স্টুডেন্ট পাবে তা না, আচ্ছা সাধারণ জনগণ যেন এটা কিছু পেতে পারে সেটার একটা ব্যবস্থা এই কমিউনিটি আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে তারা চালু করে। আচ্ছা ওখানে এই মানুষগুলি আসতে পারে বিভিন্ন যার যার সময় অনুযায়ী, কেউ 1 মাস দিল, কেউ 3 মাস দিল, তাদের জন্য তারা এই স্কিলগুলি এখান থেকে নিয়ে যেতে পারে, সার্টিফিকেট পায়। তাতে হয় কি যে আমাদের ওয়ার্কফোর্সের ওভারঅল কোয়ালিটিটাও বাড়ছে, ইউনিভার্সিটির নলেজটা ব্রডলি ডিসেমিনেটেড হচ্ছে। কিন্তু আমাদের দিনী শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই সুযোগটা, ইনফ্রাস্ট্রাকচারটা করা হয়নি। আমি ইউনিভার্সিটিতে পড়ে বেরিয়েছি, এখন আমার সামনে আমি দিন শিখতে চাই, আমার সামনে কি অপশন আছে? কোনো অপশন নেই এখন। না, এখন পার্সোনালি আমি যতটুকু একেবারে পারি, আমার জন্য কোনো প্রফেশনালি কন্ডাক্টেড কি প্রোগ্রাম আছে রাখে নাই। মানে এটা তো আমার কাছে খুবই ফ্রাস্ট্রেটিং লাগে, আনফর্চুনেট লাগে। এরকম যদি একটা প্রোগ্রাম থাকে যে প্রত্যেক মাদ্রাসায় এরকম একটা আউটরিচ, কমিউনিটি আউটরিচ ডিপার্টমেন্ট আছে, আমি জানি ওখানে যেয়ে আমি শিখতে পারবো, আমার 1 সপ্তাহ সময় আছে, তাহলে তো চতুর্দিকেই তো মাদ্রাসা, যে যেখানে থাকে আশেপাশেই মাদ্রাসা, আমি তো ওখানে যেয়ে শিখতে পারতাম। আমি ওখানে শিখে এসে আমার অভিজ্ঞতাটা অন্যদেরকে আমি শেয়ার করতাম, সে যেত, আস্তে আস্তে জিনিসটা পপুলার হতো। আর এইগুলি আউটরিচ প্রোগ্রাম সাধারণত কস্ট ইফেক্টিভ, মানে এগুলি ইউনিভার্সিটির উপর বোঝা না, কারণ তারা টিউশন দেয় এবং যারা এখানে পড়ায় তারা এক্সট্রা একটা ইনকাম করে, মানে মাদ্রাসার জন্য এটা ফাইন্যান্সিয়াল বার্ডেনও হতো না। কিন্তু এটা কিন্তু করা হয়নি। এই দুই সিস্টেমের মধ্যে কোনো এক্সচেঞ্জই নাই, মানে ইউনিভার্সিটি থেকে কিছুই নেওয়ার নাই, মাদ্রাসার থেকে ইউনিভার্সিটির কিছুই নেওয়ার নাই। এটা কেন এমন হবে? ইউনিভার্সিটির সিস্টেমে স্ট্রং রিসার্চ মেথোডোলজি আছে, সেটা কি মাদ্রাসার উপকারে আসতে পারে না? এখন দুনিয়াতে আমরা হক বাতিল চিনতে পারি না। এটার জন্য যে অবজেক্টিভিটি দরকার, যে একাডেমিক অবজেক্টিভিটি দরকার, সেই ধরনের অনেক টুলস আমরা ইউনিভার্সিটিতে বড় করতে পারি, নিতে পারি। তো এই এক্সচেঞ্জটা না হওয়ার ফলে দেখা যাচ্ছে এই যে একটা ডাইকটমাস সমাজ হয়ে গেছে, যেখানে এক সাইডে দিন আছে কিন্তু অন্য কিছু নাই, আরেক সাইডে সবই ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে, কিন্তু ওরাই কন্ট্রোল করছে সব কিছু। আমি তো এর বাইরে থাকতে পারছি না, আমি তো এর মধ্যে আমার জীবন, আমার ইকোনমির সাথে আমার ইন্টারঅ্যাক্ট করতে হবে, লিগ্যাল এনভায়রনমেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে, কালচারাল এনভায়রনমেন্টে ইন্টারঅ্যাক্ট করতে হবে, ওখানে তো আমি পাচ্ছি না। স্যার আপনাকে একটু ইন্টারাপ্ট করি আমি, মানে আপনি যেটা বলছিলেন সেটা একদিক ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মাদ্রাসা যে স্টুডেন্টগুলো তারা সঠিকভাবে দিনটাও কিন্তু শিখতে পারছে না। যে সিলেবাসটা বর্তমানে দেওয়া আছে সেটা আসলে দিন শেখার জন্য কতটুকু কার্যকর, এটা মনে হয় আমাদের নতুন করে ভাবা দরকার। অবশ্যই, মানে কারিকুলামের ব্যাপারটা হচ্ছে কি, এটা কন্টিনিউয়াল রিভাইসের ব্যাপার, এটা একরকম থাকবে না। তো এটা কন্টিনিউয়ালি, এটা কারণ এটা বডি অফ নলেজ, এখানে মানে একটা তো আছে ওহি ভিত্তিক নলেজ, তারপরে তার একটা আছে ইন্টারপ্রিটেশনের ব্যাপার, সেটা বোঝার ব্যাপার, সেটা তো ডেভেলপ হইতে করতেই হবে। দেখা যাচ্ছে আমরা যারা কওমি মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার যে সিলেবাস তারা ডেভেলপ করছেন সেটা প্রায় 200-300 বছর ধরে একইভাবে চলে আসছে, তার কোনো চেঞ্জ নেই। ওদিকে যে আলিয়া মাদ্রাসা এখন যে সিস্টেমটা করা হয়েছে সেখানে মানে দিন শিক্ষার অংশটা অনেক কম, দেখা যাচ্ছে জেনারেল এডুকেশনই বেশি সেখানে। তো সেখান থেকে একজন আলেমও কিন্তু প্রডিউস হচ্ছে না। তো দুই রকম সমস্যায় ভুগছে। এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি আমাদের?
এখানে ওই যে কারিকুলাম নিয়ে অনেক রিসার্চ করা, যে আমরা অ্যাকচুয়ালি দিনের এডুকেশন কতটুকু চাচ্ছি। জি, মানে একটা তো হলো যারা স্পেশালাইজেশনে যাবে আর কি, আলেম হবে, তারা তো ওই ফিল্ডেই থাকবে। হ্যাঁ, কিন্তু সবাই তো স্পেশালাইজেশনে যাবে না। যারা স্পেশালাইজেশনে যাবে না তারা কতটুকু কন্টেন্ট নিয়ে যাবে যেটাকে এনাফ বলা যেতে পারে। আচ্ছা, সে ওইটুক দিন নলেজ নিয়ে সে একজন ভালো মুসলমানের জীবনযাপন করতে পারবে, তার এনভায়রনমেন্টে দিনী চরিত্র নিয়ে আসতে পারবে। তো এটাও তো আমাদের ঠিক করে নিতে হবে। এটাও তো থ্রু রিসার্চ, থ্রু ডেলিবারেশন, ব্রেন স্টর্মিং করে টোরে, এবং এটাও অ্যানুয়াল রিভিশনের প্রসেসের মধ্যে যদি যায় সেটা আস্তে আস্তে সেই পর্যায়ে যাবে। এক্ষেত্রে কারিকুলাম ডেভেলপমেন্টটা আমাদের মনে হয় খুব জরুরি। কারিকুলাম কিন্তু বাইরে কিন্তু প্রতি বছর প্রতি সেমেস্টারে রিভিউ হচ্ছে। আচ্ছা, কারিকুলাম কমিটি একটা থাকে, তাদের প্রতি বছরেই দেখা যাচ্ছে কারিকুলামের রিভিশন চলছে আর কি। এবং এই রিভিশনের আগে তারা মার্কেট ইনপুট নিচ্ছে। আচ্ছা, মানে আমরা যে এটা একটা সোশ্যাল ইনস্টিটিউশন, তাই না? এখানে স্টুডেন্ট আছে, স্টাফ আছে, টিচার্স আছে, এরাই তো একমাত্র স্টেক হোল্ডার্স না। জি, এর বাইরে আমাদের পেরেন্টস আছে, এর বাইরে আমাদের পটেনশিয়াল এমপ্লয়ার্স আছে, এর বাইরে আমাদের অ্যালামনাই আছে, জি জি, এর বাইরে দ্য লার্জার সোসাইটি এর সাথে ইনভলভ, আমাদের ডোনার্স আছে, জি জি, আমাদের নানান ধরনের সাপোর্ট যারা দিচ্ছে এখানে। তো এই যে লার্জার স্টেক হোল্ডার বডিজ এখানে চতুর্দিকে আছে, এদের সবার থেকে ইনপুট নিয়েই কিন্তু এইগুলি সব ইভেনচুয়ালি কারিকুলামে রিফ্লেক্টেড হওয়ার কথা আর কি। এবং এই প্রসেসটা কন্টিনিউ রাখতে হবে আর কি, কারণ সোসাইটি চেঞ্জ হচ্ছে, আপনার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। তার জন্যে ওই আপনি যেটা বললেন 100 বছরের পুরনো কারিকুলাম, এটা তো আউটডেটেড হয়ে যাবে। এটাকে আপডেট তো কন্টিনিউয়াসলি করতে হবে আর কি। স্যার, আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে আপনি তো দীর্ঘজীবন শিক্ষকতা করেছেন আলহামদুলিল্লাহ, তা আপনার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে বা বিদেশে বা বাংলাদেশের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য কী হওয়া উচিত, এ বিষয়ে আপনার বা বর্তমান প্রেক্ষাপটের আলোকে একজন আদর্শ শিক্ষক কিভাবে হতে পারি আমরা, এ বিষয়ে আপনার কী মতামত? আদর্শ শিক্ষক হলো তার তো একটা বেসিক কোয়ালিফিকেশন নিতে, মানে সে শিক্ষকতা পেশায় আসে। এবং যখন উনি আসেন যে উনি এই পেশাটাকে পছন্দ করেন। হ্যাঁ, অন্যান্য অনেক পেশা অপশন তার হয়তো ছিল, সেখানে না যে সেখানে আসছেন, তার একটা প্যাশন আছে, একটা ইন্টারেস্ট আছে, একটা বেসিক কোয়ালিফিকেশন নিয়ে আছে। তারপরে তার এমন একটা অ্যাটিটিউড থাকবে যে আমাকে আরও ইমপ্রুভ করতে হবে। সে প্রথম দিকে ক্লাস করা শুরু করলো, সেখানে তার যে অভিজ্ঞতাগুলো হচ্ছে, তাকে ইনস্টিটিউশনের তরফ থেকে তার ফার্দার ডেভেলপমেন্টের সমস্ত প্রচেষ্টা থাকতে হবে, তাকে সাপোর্ট দিতে হবে, এবং তার টিচিং এক্সপিরিয়েন্সের একটা ইফেক্টিভ ফিডব্যাক থাকতে হবে, তার কাছে আসবে যারা সে কেমন করছে। আচ্ছা, স্টুডেন্ট থেকে আসতে হবে, কলিগসদের থেকে আসতে হবে, পিয়ার্সদের থেকে আসতে হবে, তারপরে তার যে সুপারভাইজার্স আছে তাদের থেকে, তার মেন্টার্স। এরকম বাইরে ইউনিভার্সিটি দেখা যায় একটা নতুন টিচার যখন রিক্রুট করা হয়, তার সাথে একটা মেন্টার, একটা সিনিয়র টিচারকে তার মেন্টার বানায় দেওয়া হয়। আচ্ছা, তো মেন্টার মানে ও তাকে গাইড করবে। আচ্ছা আচ্ছা, তো তার পার্সোনালি গাইড করবে। হ্যাঁ, তার সে তার টিচিং এক্সপিরিয়েন্স সব কিছু ওই মেন্টারের কাছে সে ডিসকাস করতে পারবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মেন্টারের দায়িত্ব হচ্ছে মানে এটা কি ইনস্টিটিউশন থেকে নির্ধারণ করে দেয়? করবে। হ্যাঁ, আচ্ছা, তো এগুলি হলে সবই হলো এই যে অ্যাক্রিডিটেশন অ্যাসেসমেন্টের ব্যাপার আর কি। আচ্ছা, তো আমারও অ্যাটিটিউড থাকতে হবে যে আমার অনেক কিছু শেখার বাকি আছে, শিখতে হবে মানে প্রতিবার। এবং এই স্টুডেন্ট অ্যাসেসমেন্ট, স্টুডেন্টদের কমেন্টস বা পিয়ার্সদের কমেন্টস, কোনো নেগেটিভ কমেন্টস থাকতে পারে, সেটাকে আমি পার্সোনালি নিব না। জি, সেটাকে আমি এমনভাবে যে এই কমেন্টসগুলি আমার এগুলি উইকনেস, আমি এগুলি ফার্দার ডেভেলপ করতে পারবো এবং করার চেষ্টা করব এই মেন্টালিটি নিয়ে। তো সে কন্টিনিউয়ালি নিজেকে ইমপ্রুভ করে যাবে এবং নিজেকে অ্যাসেস করাবে, এবং তার যে টিচিং লার্নিং এক্সপিরিয়েন্স, তার ক্লাসেস, এইটা যেন স্টুডেন্টরা মানে এনজয় করে, এটা যেন তাদের জন্য একটা প্লেজেন্ট এক্সপিরিয়েন্স হয়,
সেই প্রচেষ্টা তার সবসময় থাকবে। এবং সে যখন কন্টেন্টগুলি ডেভেলপ করে যে কি সে পড়াবে, সেখানে তাকে অবশ্যই অ্যাটেনশন দিতে হবে যে এগুলি রেলেভেন্ট কন্টেন্ট কিনা, এটা আপডেটেড কন্টেন্ট কিনা, এই ব্যাপারে নিউ নলেজ যেগুলি ডিসকাভারি হয়েছে সেগুলি আমি আনতে পারছি কিনা, হ্যাঁ আমি কি ব্যাকডেটেড নাকি আমি লেটেস্ট নলেজ নিয়ে আসছি, এই প্রচেষ্টা তার থাকতে হবে, এই অ্যাটিটিউডটা থাকতে হবে। অবশ্যই এটা ওভারঅল এনভায়রনমেন্টও তাকে এই ধরনের কাজ করার জন্য মোটিভেট করবে। তারপরে স্টুডেন্ট রিলেশনশিপ, এদের সাথে স্টুডেন্টরা যেন কমফোর্টেবল ফিল করে, তারা যেন ওই ক্লাসে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকে যে আমি এই ক্লাসে যাব, আমার ভালো লাগে, এখান থেকে আমি শিখতে পারি। স্টুডেন্টরা যেন মনে করে যে এখান থেকে আমি একটা কিছু গেইন করছি। তাকে টিচারকে অনেক স্টাডি করতে হবে, তার এই স্টুডেন্টদের গোলসগুলি সে অ্যাচিভ করতে পারছে কিনা সেটা নজর দিতে হবে। তার স্টেক হোল্ডারদের এক্সপেকটেশন সম্বন্ধে তার জানতে হবে, স্টাডি করতে হবে। তো এইভাবেই তার জীবনটা চলবে আর কি। সে যখন স্টুডেন্টরা তার ক্লাস নিয়ে এনজয় করছে, তারা শিখছে, ভালো কমেন্টস আসছে, সেটা তাকে আনন্দিত করবে। এবং তার যদি কোনো দুর্বলতা থাকে সেটা সে ইমপ্রুভ করার চেষ্টা করবে। এইভাবে যদি সে চলতে পারে তাহলে এই মানে সে একজন ভালো টিচার হতে পারবে। কিন্তু এখানে ওইটাই আর কি, তার অ্যাটিটিউডটা খুব ইম্পর্টেন্ট। সে মানে তার পেশার প্রতি সে কতটা ডেডিকেটেড, রাইট, এরপর অনেক স্টাডি করতে হবে, তার কন্টেন্টটাকে আপডেট করার জন্য। অনেক সময় দেখা যায় একটা নোট করলো, বছরের বছর সেই নোট দিয়ে সে চালাচ্ছে। এই অ্যাপ্রোচে সে আস্তে আস্তে হবে কি সে স্টুডেন্টদেরকে হারিয়ে ফেলবে, স্টুডেন্ট তার প্রতি ইন্টারেস্টেড থাকবে না, এবং সেও নিজেও ইন্টারেস্ট হারিয়ে ফেলবে পড়ানোর ক্ষেত্রে। যে অনেক সময় দেখা যায় এই ক্লাসে স্টুডেন্ট ঢুকছে, পিছন দেখতে বেরিয়ে চলে যাচ্ছে, কারণ স্টুডেন্ট তারা এটাকে রেলেভেন্ট মনে করছে না, তার কোনো ইন্টারেস্ট নাই। এটার ব্যর্থতা তো নিতে হবে টিচারকে, রাইট, এবং তাকে সেইভাবে তার অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে হবে। তোমার ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে কেন? একটা বড় মানে এটার জন্য দায় শিক্ষকেরই, জি, ছাত্রের চেয়ে দায়টা বেশি শিক্ষকের, যে কেন ছাত্র চলে যাচ্ছে। এই যে আমি বলি, এই যে একটা মাদ্রাসায় দেখলাম 20-25 জন ছাত্র নৈশ মাদ্রাসায় ভর্তি হচ্ছে, যেতে 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 একজন আছে, কিছুদিন পরে একজনও চলে গেছে, তাদের কোনো মাথা ব্যথা নাই। এমন দেখেন আপনি এটা কী ধরনের ইনস্টিটিউশন, আপনাদের চাকরি আছে, একটা স্টুডেন্টটা থাকলো না, এটা দায়িত্ব, তাদের কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই, এটা তাদের কোনো দোষই না, সব দোষ ছাত্রদের। এটা কিন্তু অহরহ হচ্ছে আমাদের দেশে, হ্যাঁ, সব দোষ ছাত্রদের। এটা বড় মাদ্রাসার কথা শুনলাম, এটা নাম বলছি না, খুব বড় একজন আলেম, উনি যখন ক্লাসে আসে শুনি ওই 800-1000 স্টুডেন্টের ক্লাস, ওই সামনে 100-200 স্টুডেন্ট বসে থাকে বরকতের জন্য, আর পিছনে সব চলে যায়। এটা কিন্তু ক্লাস হলো? সে যত বড় আলেমই হোক, সে তার পুরনো নোট যেটা ছিঁড়েও গেছে বের করে রিডিং করতে থাকে। এটা কোনো টিচিং হলো নাকি? তার তো কোনো আপডেট নেই, তার প্রচেষ্টা কোথায় টিচিংয়ের? আমরা মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে এই জিনিসটাই দেখে আসতেছি, বছরের বছর ধরে, যুগ যুগ ধরে এটাই দেখে আসছি। আপনি যেটা বললেন আর কি, আসলে নতুন নলেজ ক্রিয়েট করা, যেটা আপনি বারবার বলছিলেন শুরুতে, এই জিনিসটা মানে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে অন্তত নাই বলতে গেলে চলে। ওখানে এটাও হয় যে আমি যে এত বছর ধরে পড়াচ্ছি, প্রতি বছরের শেষে কোন ক্লাসে কি পড়ালাম, এটার যে কোর্স আউটলাইন, তারপরে যে আমার লেকচারগুলির কোনো স্যাম্পল লেকচার, এই আউটলাইনগুলি, পাওয়ার পয়েন্ট স্লাইডসগুলি সাবমিট করতে হয়। মানে আমারটা চেক করার মানুষ আছে, তো এখানে সিস্টেম আছে, তাই না? এখন যদি আমি প্রতি বছর একই সাবমিট করি, দেখবে না সে, যেহেতু কোনো চেঞ্জ নেই, কোনো ইমপ্রুভমেন্ট নেই। আমি 33 বছর ধরে চাকরি করছি, প্রতি বছর আমার একটা অ্যাসেসমেন্ট দিতে হয়, দেখাইতে হয় গত বছর আমার টিচিং ইমপ্রুভ করার জন্য আমি কি করেছি। আচ্ছা, তা আমি তো বলতে পারি, মানে আমাকে আবার কি অ্যাসেস, আমি 30 বছর ধরে পড়াচ্ছি, কিন্তু এটা বলার তো আমার সুযোগ নেই, কিন্তু বাংলাদেশে আছে আর কি, আনফরচুনেটলি। স্যার, এবার একটু অন্য প্রসঙ্গে আসি, যে আপনার শিক্ষকতা জীবনের বিশেষ কোনো স্মৃতি যেটা এখানে বলার মতো এখন, বা শিক্ষামূলক কোনো ঘটনা আছে কিনা? এটা কি ছাত্র হিসাবে নাকি? না, শিক্ষক হিসাবে। আচ্ছা।
বা ছাত্রদের পড়াতে যে আপনার কোনো বিশেষ অভিজ্ঞতা হয়েছিল কিনা, বা শিক্ষণীয় কোনো ঘটনা যেটা আমাদের দর্শকদের হয়তো উপকৃত করবে? হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি প্রতি বছর চেষ্টা করতাম, কারণ ওই এই একাডেমিক কনফারেন্সগুলিতে কতগুলি সেশন থাকে ওই টিচারদের টিচিং রিলেটেড বিষয় আর কি। আচ্ছা, তো সেগুলি আমি অ্যাটেন্ড করতাম। হ্যাঁ, ওখানে নতুন কি মেথড আসলো, কি ইনোভেশন হচ্ছে, এগুলি সম্বন্ধে নিজেকে আপডেট করা, আচ্ছা, সেখান থেকে নতুন নতুন টুলস শিখে এসে ক্লাসে অ্যাপ্লাই করা, সেটা একটা। আরেকটা, ইউনিভার্সিটিতেও টিচার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকে, একটা ডিপার্টমেন্টই থাকে বা একটা এরকম প্রোগ্রাম থাকে যেখানে অ্যাক্টিভিটিস থাকে, অন্য অন্য ইউনিভার্সিটি থেকে এক্সপার্টসরা আসে বিভিন্ন জায়গার থেকে। এগুলি কিন্তু আমি রেগুলার অ্যাটেন্ড করতাম প্রতি বছর আর কি। তো এই অ্যাটিটিউড ছিল না যে আমার তো হয়ে গেছে, আমি আর কি শিখবো আর কি, মানে এখন আমি শিখছি, এখনও আমার শিখতে হবে। তো এগুলি আমি সবসময় অ্যাটেন্ড করতাম আর কি। করার একটা মোটিভেশন তো হলো ভলান্টারি মোটিভেশন, আমি নিজে চাই। আরেকটা হলো কিন্তু এটা আমার নিড আর কি, প্রফেশনাল নিড আর কি, আমার অ্যাসেসমেন্ট নিড আর কি, এরকম। এইভাবেই বিশেষ কোনো ইনসিডেন্ট এখনও মনে পড়ছে না, তবে এইভাবেই এই এক্সপিরিয়েন্সটা হয়েছে। স্যার, এমনি ভালো শিক্ষক হওয়ার জন্য আপনি নিজে সবসময় নিজে একটা প্রচেষ্টার মধ্যে ছিলেন, তো কিভাবে ব্যক্তিগত কি কি বিষয় আপনি আসলে ফলো করতেন যে মানে একজন ভালো শিক্ষক হওয়ার জন্য? শিক্ষক, এই যে মানে আমি যে কন্টেন্টগুলি ডেলিভারি দিব, এর পিছনে আমি প্রচুর সময় ব্যয় করতাম। আচ্ছা, যে এই কন্টেন্টটার মানে রিসেন্ট বডি অফ নলেজ যেটা ডেভেলপ হচ্ছে সেগুলি ইনকর্পোরেট করার চেষ্টা করতাম, এবং এই কন্টেন্টটাকে আমি সবসময় চেষ্টা করতাম যে স্টুডেন্টদের লাইফ এক্সপিরিয়েন্সের সাথে লিঙ্ক করার। আচ্ছা, এটা তো যে এক্সপেরিয়েন্সিয়াল এক্সারসাইজগুলি ডেভেলপ করতাম বা কেস স্টাডিজগুলি এইভাবে করতাম যে ওটা করলে সে বুঝতে পারবে, ও আচ্ছা ওই আমার ওই ঘটনাতে তো এটা অ্যাপ্লিকেবল, মানে আমি একটু বেনিফিটেড হবো আর কি। আমার এই প্রচেষ্টা থাকতো তাকে দেখানো যে আমি তোমাকে যা পড়ছি এটা তোমার উপকারে লাগবে, এইভাবে এইভাবে ওইভাবে লাগবে আর কি। তো এই প্রচেষ্টাটা ছিল সবসময় আর কি। এই প্রচেষ্টাটা চালায় যেতে হবে আর কি, যে আমরা টিচিং, তো টিচিংয়ের জন্য আবার টিচারদের অনেক স্টাডিও দরকার আর কি, নিজেদেরকে আপডেট রাখার জন্য। একটা হলো কন্টেন্টের আপডেট, আরেকটা হলো ডেলিভারির আপডেট। আচ্ছা, দুইটাই আর কি। আর স্টুডেন্ট মোটিভেশন এর ব্যাপার স্যাপার, স্টুডেন্ট ম্যানেজের ব্যাপার, কিন্তু অনেক কিছু ম্যানেজমেন্ট, এখানে এক্সাম হয়, তারপরে এই বিভিন্ন অ্যাসাইনমেন্ট হয়, সেগুলি নিয়ে স্টুডেন্টরা অনেক সময় এসে আর্গু করে, সেটা ম্যানেজ করা, মানে অনেক কিছু আছে আর কি ব্যাপার, অনেক পেশেন্সও লাগে। আজকালকার স্টুডেন্টসরা অনেক সময় অনেক চ্যালেঞ্জ করে, এসে আপনার এই মার্ক নিয়ে এসে আর্গুমেন্ট করবে, এসে। আচ্ছা, এগুলো কি দেশের বাইরেও হয়, মানে মার্ক নিয়ে আর্গুমেন্ট করা? কিছুটা হ্যাঁ, এরকম হয়, পার্টিকুলার মিডল ইস্টে আর কি। আচ্ছা, আচ্ছা, মিডল ইস্টে এরা খুবই নেগোশিয়েটার্স আর কি, এসে খালি মার্ক বাড়াইতে চায় আর কি। আচ্ছা, আচ্ছা, তো সেগুলি ডিল করা, এইগুলি আর কি, আস্তে আস্তে কেমন করে ডিল করলে। এখানে একটা ব্যাপার হলো, এখানে লিডারশিপের ব্যাপার আসে আর কি। একটা গুড লিডার হলো সে যে একটা নেগেটিভ ইনফরমেশন যখন পাস করবে তখনও কিন্তু সে তার ডিগনিটিকে হার্ট করবে না। হ্যাঁ, মানে স্টুডেন্টকে এমনভাবে, এখন তার কম মার্ক দেওয়া হচ্ছে, এখন সে মনে করতেছে সে ডিজার্ভ করে বেশি, এখন তাকে আমার এমনভাবে ডিল করতে হবে তার সম্মান বোধটাকে রেখে, মানে স্টুডেন্টের সম্মানবোধটাকে রেখে। আচ্ছা, আচ্ছা, কারণ একটা মানুষের সবচেয়ে মূল্যবান জিনিসটা হলো তার ডিগনিটি, তার সম্মান, ওইটাকে আঘাত করা যাবে না। আমি যে বলি যে তুমি তো বোকা, তুমি তো এই সমস্ত বলে টলে তাকে যদি তুমি তাকে যে ডাউন করার চেষ্টা করি, এটা প্রপার অ্যাপ্রোচ না। কারণ একটা পরীক্ষায় সে হয়তো খারাপ করেছে, আবার পরে ভালো করতে পারে। আর পরীক্ষায় যারা খুব ভালো করে আর কি, নাম্বার পায়, নলেজ ওয়াইজ যে নেসেসারিলি তারা খুবই হাই তাও না হতে পারে। মানে এটার একটা অ্যাসেসমেন্ট দিয়ে
তাকে আমি অ্যাসেস করছি, কিন্তু আমার মনে রাখতে হবে যে এটা দিয়ে তার পরিপূর্ণ অ্যাসেসমেন্ট করা আমি করতে পারছি না। তারে আমার লুক ডাউন করার কোনো স্কোপ নাই, তাকে আমার সম্মান করতে হবে। তাকে এই অসম্মান জিনিসটা করে স্যার কিছু মনে হয় বলতে আমাদের পারবো না। বাংলাদেশে অভাব আছে। আমাদের শিক্ষকরা আসলে ছাত্রদেরকে যখনই মানে এরকম সুযোগ পান হয়তো অনেক সময় অপমান করে বসেন আর কি, বা এমন কিছু কথা বলেন যেটা ছাত্ররা অনেকটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে আর কি। তখন রিলেশনশিপ খারাপ হবে, জি জি, লার্নিং এক্সপিরিয়েন্স ভালো হবে না। এটা কিন্তু আমাদের বাংলাদেশে সাধারণভাবে হচ্ছে এটা। এগুলি তো ট্রেনিংয়ে চলে আসে। জি একটা টিচার যখন ট্রেনিংয়ে যাবে তাকে বলা হবে যে তুমি কখনো তার ডিগনিটিকে হার্ট করে কিছু বলবে না, এটা তাকে বলা হবে। কারণ তোমার কাছে সবচেয়ে মূল্যবান হলো তোমার সম্মান, তার কাছেও কিন্তু সেটা। তোমাকে যদি তোমার সম্মানকে আঘাত করে কেউ কথা বলে তাকে তুমি কোনোদিনই বন্ধু বানাতে পারবে না। জি জি জি, তুমি যদি তার সম্মানে আঘাত করো সে তো তোমার বন্ধু হবে না, জি জি জি, তোমার শত্রু বানাইলা তুমি একটা। জি স্যার, এমনি আমভাবে শিক্ষকতা ছাড়াই জীবনের মানে বিশেষ কোনো স্মৃতি আপনার আছে কিনা যেটা হয়তো এখানে বলা যেতে পারে? স্মৃতি মানে জীবনই তো এলোমেলো। এলোমেলো ছিল বলতে জীবন কিভাবে কাটলো কিভাবে গেল আসলে নিজের কোনো কন্ট্রোল মানে প্ল্যান ওয়েতে তেমন কিছু মনে হয় নিজের কাছে অবাক লাগে, কোথা থেকে কোথায় যাচ্ছি। আচ্ছা, এই যে এখানে আসলাম, আজকে এখানে আসছি, আমার কাছে অবাক লাগে। এই হঠাৎ করে রাজশাহীতে আসলাম, ওই একটা ফ্লায়ার দেখলাম যে এরকম সম্মেলন হবে, আচ্ছা, চলে আসলাম যে যাই দেখে আসি। তারপরে মাদ্রাসায় আসলাম, আমার কোনো প্ল্যান ওয়েতে এসে আমিরে জামাত সাহেবের সাথে যে দেখা করবো এই মুহূর্তে তো আমি আসিনি। আমি ভাবছি ওনার সাথে এত বড় মানুষ, ওনার সাথে আমি আমার সুযোগ হবে না বা ওরকম চিন্তাই আসে নাই আমার। কিন্তু কেমন কেমন করে জানি ওনার সাথে দেখা হয়ে গেল। তারপর কেমন কেমন করে আবার আসলাম, ওনার বই, তারপরে এখানে এই যে জিনিসগুলি এগুলি তো প্ল্যান না, কীভাবে কীভাবে হয়ে যাচ্ছে সব কিছু কিন্তু এরকম হয়ে যাচ্ছে আর কি। মানে আমাকে যে নিয়ন্ত্রণ করছে আমার তকদির আল্লাহ তাআলা, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে আর কি, যে আমার কন্ট্রোলে তো আসলে নাই কিছু। আমি পড়াশোনাও আমি জানতাম না কোনটা পড়তে হবে। প্রথমে কিন্তু আমি মেডিকেলের ছাত্র ছিলাম, সেখান থেকে আমি বেরিয়ে গেলাম। পরে ভাবলাম যে মার্চেন্ট মেরিন মনে হয় ভালো হবে, গেলাম ওখানে, তো ওইটাও দেখলাম যে না, এটা আমি চাই না। এরকম করে করে আর কি সব মানে প্রত্যেকটা ব্যাপারই দেখা যাচ্ছে আশ্চর্যজনক আর কি। তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটি আইবিতে ফাইন্যান্সে ছিলাম। তো যখন ইউনিভার্সিটি অফ ইলিনয়তে পড়ি তখন আমি একটা হোস্টেলে ছিলাম, শেরম্যান হল। তো ওই একটা গ্র্যাজুয়েট হোস্টেল আর কি। তো ওখানে ওই তখন মার্কেটিংয়ে পিএইচডি করতো যার ছাত্ররা, তারা আমার আশেপাশের রুমে থাকতো, আমি তাদের সাথে সোশ্যালাইজ করতাম। ওখানে রাশিয়ান ছিল, তারপরে সাউথ কোরিয়ান ছিল, বাংলাদেশীয় একজন ছিল, নানান দেশের ছিল আর কি। তো কেমন করে ওদের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, ওদের সাথে ঘোরাফেরা করতেছি, পরে ওদের সাথে এরকম ওদের ক্লাসেও গেছি আর কি, একটা ক্লাসও করছি ওদের সাথে। পরে হঠাৎ বললাম যে এটাই তো ভালো মার্কেটিং, তারপরে মার্কেটিংয়ে ঢুকলাম। এই যে সুইচগুলি এগুলি তো প্রি প্ল্যান না আর কি, সব আল্লাহর পক্ষ থেকে কীভাবে কীভাবে হয়ে গেছে। আমি ফাইন্যান্স ছেড়ে মার্কেটিং চলে গেলাম। এখন পিএইচডি হওয়ার পরে তো আর চেঞ্জ আর তো করা যায় না। মানে এই ফিল্ডটা হয়তো আপনার আগে থেকে প্রজেক্টের ছিল না, এটা এমনিতেই ছিল না, চলে আসছে। হ্যাঁ, এটা এখন অবাক লাগে যে আমি কীভাবে ওখানে গেলাম। স্যার আপনি যেটা বললেন একটু আগে যে মানে এখানে কীভাবে আসলেন, এটা হয়তো আপনার কন্ট্রোলের বাইরে ছিল, মানে আপনি জানতেনই না। তা আপনি কি আগে মানে আহলে হাদিস আকীদার ছিলেন না সম্ভবত? আপনি কিভাবে এই পথে আসলেন বা এই মানহাজকে আপনি কিভাবে চিনলেন? এখানে ব্যাপারটা হচ্ছে কি যে এখন বাংলাদেশ কনটেক্সটে এই আহলে হাদিস কি, এদের আকীদা কি, এই যে একটা আলোচনা, এই আলোচনাটাই আমার কাছে খুব অবাক লাগে। তার কারণ আমি বলছি যে বিভিন্ন মুসলিম দেশের মুসলমান ভাইদের সাথে আমার ব্যক্তিগতভাবে মেলামেশা করার সুযোগ হয়েছে। একেবারে ওয়েস্টের যে মুসলিম কান্ট্রি, নর্থ আফ্রিকার একদম ওয়েস্ট, মরিতানিয়া থেকে শুরু করে আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, তারপরে ইজিপ্ট,
সুদান, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, জর্ডান, সিরিয়া, লেবানন, উপরে টার্কি, তারপরে এদিক দিয়ে ইরাক, ইরান, পাকিস্তান, ইন্ডিয়া তো আছেই, অল দ্য ওয়ে টু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান। এই যে এতগুলি দেশের, হয় তারা আমার ক্লাসে আমার ক্লাসমেট ছিল, অথবা আমার ক্লাসে আমার স্টুডেন্ট ছিল, অথবা আমার শিক্ষক ছিল, অথবা আমার কলিগস ছিল বিভিন্ন জায়গায়। তো একটা জায়গার কথা বলি, লুইজিয়ানা টেকে থাকতে ওখানে যে ইসলামিক সেন্টার ছিল, তো ওখানে ইসলামিক সেন্টার কনসেপ্টটা হলো এরকম যে ওখানে শুধু নামাজের মুসাল্লা থাকে না, সাথে আরও অনেক ধরনের ঘর থাকে, সোশ্যাল অ্যাক্টিভিটিসের ঘর থাকে, ক্লাসরুম থাকে, লাইব্রেরি থাকে, দোকান থাকে, স্পোর্টস ফ্যাসিলিটিস থাকে, কমিউনিটি সেন্টার এরকম আর কি। তো ওখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় আর কি তাদের। ওখানে এই যে ঈদ প্রোগ্রাম, ঈদ ডিনার, তারপরে রমাদান প্রোগ্রাম, সব ইফতার, ওখানে সব ফ্যামিলিজ আসছে, তারপরে ফিউনারাল সার্ভিস, ওয়েডিং সার্ভিস। এটা একটা রিচ এক্সপিরিয়েন্স মুসলমানদের জন্য যারা ওটার সাথে অ্যাটাচ থাকে। তারপরে বিভিন্ন দাওয়া প্রোগ্রাম থাকে, ওপেন হাউস থাকে, তারপরে ইসলামিক লিটারেচার বিতরণ করা হয় খ্রিস্টানদের মধ্যে। প্রিজন দাওয়া একটা প্রোগ্রাম আছে, জেলখানায় যে দাওয়াত দেওয়া, এগুলি থাকে। তো এখানে যে এত দেশের মানুষ নামাজ পড়ছি একসাথে, ওখানে কিন্তু এই যে জোরে আমিন হচ্ছে, রফল ইয়াদান হচ্ছে, পরে এই যে জামাতে নামাজের পরে কোনো মোনাজাত হচ্ছে না, তারপরে জুম্মার নামাজ ইংলিশে খুতবা হচ্ছে, এইটাই তো নর্মাল জেনে এসছি। আচ্ছা আচ্ছা। তারপরে কিন্তু এই জানাটা স্যার তো আপনার বিদেশে যাওয়ার পরে হলো। হ্যাঁ, দেশে যখন আপনি ছিলেন তখন তো আপনার জানাটা ভিন্ন ছিল। বাংলাদেশে তো আমি এক সিস্টেমে ছিলাম, ওখানে যেয়ে দেখলাম যে এত দেশের মানুষ এটা করছে, আমি ওটাই করতেছি। আচ্ছা আচ্ছা। তখন অতটা আনকনসিয়াসলি যায়নি আর কি। হ্যাঁ, যে আমি ভাবলাম যে এটাই তো সবাই করছে। তারপরে এই যে আমি বলতেছিলাম যে 48টা স্টেটস আর কি, যে মূল ভূখণ্ডে, এর অধিকাংশ স্টেটসে গিয়েছি আর কি, নামাজ টামাজ পড়েছি, সেম জিনিস। আচ্ছা। তারপরে এই যে মেক্সিকো গেলাম, মেক্সিকোতে কিন্তু স্প্যানিশ স্পিকিং কান্ট্রি, এবং ওরা রোমান ক্যাথলিক্স, ওখানে মুসলমানের সংখ্যা খুব কম, বিদেশিরও কম, বেশি তো যায়। তো ওখানে শুক্রবার আসলো, হোটেল থেকে বের হয়ে ভাঙা ভাঙা স্প্যানিশ ভাষায় ট্যাক্সিওয়ালাকে প্রথমে গুগলে বের করলাম মসজিদ কোথায় আছে, ওখানে তো বেশি মসজিদও নাই। ট্যাক্সিওয়ালাকে বললাম, নিয়ে গেল। ওখানে কোনো গম্বুজও নাই, মিনারেটও নাই, সাধারণ একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের মতো এরকম আর। তো ওখানে নামাজ পড়লাম, একই জিনিস দেখলাম, খুতবা স্প্যানিশ, জোরে আমি। তো ওইটাই তো আমার কাছে নর্মাল লাগলো। তারপরে মিডল ইস্টে আসলাম, মিডল ইস্টে 4টা দেশে তো চাকরি করলাম, আর অন্য দেশগুলি ভিজিট করা হয়েছে। তো এতগুলি দেশে আপনার নামাজ টামাজ সবই পড়লাম। তো ওখানে তো জোরে আমি, রফুল আদান কমন, আর কেউ এই কি বলে, এই জামাতের নামাজে পড়ে কোনো সম্মিলিত কংগ্রেগেশনাল দোয়াও হচ্ছে না। এখন জুম্মাতে আরবি হচ্ছে ঠিক, কিন্তু এখানে একটা কথা আছে, ওখানে কিন্তু আরবি 2 রকম, একটা হলো স্ট্যান্ডার্ড আরবি, আরেকটা হলো কলোকিয়াল আরবি, একটা ফুসা আর একটা আম্মিয়া। এবং এই কলোকিয়াল ভাষাই তারা কথা বলে, ওরা স্ট্যান্ডার্ড আরবিকের কথা বলে। ইজিপশিয়ান কলোকিয়াল আরবিক সৌদির থেকে ডিফারেন্ট, কুয়েতেরটা ডিফারেন্ট, জর্ডানেরটা ডিফারেন্ট। তো খুতবাতে কিন্তু তারা স্ট্যান্ডার্ড আরবিকের সাথে কলোকিয়াল আরবিকও মিশাচ্ছে, মানে লোকাল ল্যাঙ্গুয়েজ সেখানে ব্যবহৃত হচ্ছে। এটা সাংহাইতে গেলাম, সাংহাই চায়না এমন একটা দেশ যেখানে জিরো ইংলিশ আর কি, কোনো ইংলিশ চলে না। তো হোটেল থেকে শুক্রবার মানে নামাজের জন্য গুগলে মসজিদ ঠিকানা বের করলাম, তারপর ইনফরমেশন ডেস্কে যেয়ে ওই ঠিকানা দেখলাম, যে দেখায় বললাম যে এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে লিখে দিক, তো কাগজে লিখে দিল আর কি। তো ট্যাক্সিকে ওইটা দেখাইলাম, কথাবার্তা তো নাই, দেখাইলাম, সে নোট করলো যে ঠিক আছে, পরে গেলাম আর কি। তো ওখানে মসজিদটা বাইরের সামনে একটা খুব সুন্দর বাগান আর কি, খুব নাইসলি ল্যান্ডস্কেপ করা, এবং মাঝে মাঝে বেঞ্চ আছে, শার্পগুলি খুব নাইসলি ট্রিমড, গ্রাসগুলি খুব মো করা, খুব টাইডি আর কি,
সুন্দর। পরে ঢুকলাম একটা ঘরের মধ্যে, সাইডে দোকান, ওখানে টুপি, তসবি, মুসহাফ বিক্রি হচ্ছে। তারপরে একটা কোর্টইয়ার্ড ওপেন, উপরে খোলা, তারপরে মশাল্লা, দুই সাইডে আবার নানা রকমের ঘর, মানে আমেরিকান এই ইসলামিক সেন্টারের মতো কনসেপ্ট মনে হলো। তো সেখানে নামাজ পড়লাম, চাইনিজে খুতবা হলো, সেখানেও জোরে আমিন হলো, মানে এটি তো আমার কাছে কমন। হ্যাঁ, তো আমার বিদেশি জীবনে এই যে এত এত মুসলিম দেশের মানুষের মধ্যে থেকে যে অভিজ্ঞতাটা হয়েছে, যে ওইটাকেই আমি কমন ধরে নিয়েছি। মানে দেশের এক্সপিরিয়েন্সটা আপনি প্রায় ভুলেই গিয়েছিলেন বোধহয় বিদেশে যাওয়ার পরে। রাইট। পরে বাংলাদেশে যখন আসলাম, আমার নেবারহুডে এখানে তবলিগের ভাইদের সাথেও এদিক ওদিক গেলাম। তারপরে কেউ কেউ আমাকে ওই যে ঢালকানগরের পীর সাহেবদের ওখানে নিয়ে গেছিলো, দেখলাম টেকলাম। দেশে আসছিলেন কবে? আমি আমেরিকা ছেড়ে চলে আসছি 2011-তে। কাতার ইউনিভার্সিটি 3 বছরের চাকরি করলাম, তারপরে সুলতান কাবুজে, তারপরে দেশে কত 17-18-তে আসলাম। মানে দেশে আপনার হাইয়েস্ট মনে হয় 3 বছর হয়তো আছেন দেশে। আচ্ছা, 3 বছর, মানে এই 3 বছরের এক্সপিরিয়েন্সগুলো হলো আপনার? 3 বছরে তখন আমি আমি তো আগেও দেখে গেছি বাংলাদেশে এটা চলছে, তারপরে আমি দেখলাম যে এটা একটা বিরাট ডিবেট এখানে, মানে এটা নিয়ে কত হুলুস্থুল কাণ্ড কারখানা হচ্ছে আর কি। আচ্ছা, তখন আমি আর কি এই ডিবেটগুলি শুনলাম, শুনে আমার খুব ফ্রাস্ট্রেটিং লাগলো যে এটা কী ব্যাপার। ইভেন আমি আমার বাসার কাছে একটা বড় মসজিদ, খুব নাম করা, বলতেছি না নামটা কি, খুব বড় আলেম নাম করা, ওখানে সারা পাকিস্তান, ইন্ডিয়া থেকে বড় বড় আলেমরা আসেন। আচ্ছা, ওখানে একদিন উনি দেখেছি যে অ্যানাউন্স করা হচ্ছে যে এটা জোরে আমিনের মসজিদ না, যে জোরে আমিন বলে তাকে বের করে দাও। আমি খুব অবাক হলাম। ঢাকাতে? হ্যাঁ, আমার কাছে আমি কিছু বলি না, আমি বললাম এটা কীভাবে সম্ভব, তার মানে দুনিয়ার সব মুসলমানকে তুমি মসজিদ থেকে বের করে দেবে? আচ্ছা, মানে এটা কেমন কথা। ওখানে ওই জুম্মার আমি সবসময় ওখানে জুম্মার আমরা অপেক্ষা করতাম জুম্মার দিনে, কারণ একটা খুতবা শুনবো, নাইস একটা কিছু শেখা হবে, কিন্তু কিছুই হচ্ছে না এরকম। তো এই আর কি। তো আমার তো ওইটার প্রতি আমার প্র্যাকটিস বেশি, এবং ওইটার প্রতি তো যখন আমি হয়ে গেছিলেন। হ্যাঁ, তো যখন এসে আমি এরকম একটা লিফলেট দেখলাম যেখানে এইটা, আমি যাই এটাই যাই, তো আসলাম আর কি এরকম। তো আহলে হাদিস শব্দের সাথে আপনার পরিচয় ছিল না এখানে আসার আগে? ওখানে কিন্তু আহলে হাদিস এরকম কেউ ব্যবহার করতো না, সবাই কিন্তু এইটাই করতো আর কি। সালাফি এই ওয়ার্ডটা শুনেছি, কিন্তু আহলে হাদিস হিসাবে এরকম। তারপরে আহলে হাদিস সম্বন্ধে অনেক কিছু দেখলাম। সবচেয়ে বিশুদ্ধ যেটা আমার কাছে লাগছে সেটা হইল ওই আমিরে জামাতের যে ডিসার্টেশনটা, ওইটা পড়লাম। ডিসার্টেশন তো একটা রিসার্চ, এবং এটা একটা স্ক্রুটিনির মধ্যে দিয়ে আসছে। এখানে স্কলাররা এটা সব কিছু যাচাই বাছাই করা হয়েছে, পিয়ার রিভিউড হয়েছে। এইটার গ্রহণযোগ্যতা তো অন্য সকল বক্তব্য থেকে উপরে। এবং এখানে যেভাবে লেখা হয়েছে পড়লাম, তখন আমি আহলে হাদিস সম্বন্ধে আমার ক্লিয়ার ধারণাটা হলো। আচ্ছা, হ্যাঁ এটাই তো। তখন আমার মনে হলো যে এই জিনিসটা তো মানে আরও ডিসেমিনেটেড হওয়া দরকার, যে এটার সম্বন্ধে যাদের ভুল ধারণা আছে তাদের মানে লার্জার অডিয়েন্স দরকার একটা, যে বাইরেও হয়তো এরকম প্রোপাগান্ডার মধ্যে পড়ে অনেকে মিসলিড হতে পারে, তাদের জন্য দরকার। তো এইভাবে করতে করতে কখন এক সময় দেখলাম যে আমি এটার ট্রান্সলেশনের মধ্যে ইনভলভ হয়ে গেলাম আর কি। আমির জামাতের সাথে আপনার সাক্ষাৎ বা পরিচয় এটা কিভাবে হলো? ওটা তো ইজতেমার সময় বোধহয়, এই বছরের শুরুতে যে ইজতেমাটা হলো, সেই ইজতেমাতে এসে তো প্রথম পরিচয়টা হলো। তো প্রথম পরিচয়ের অভিজ্ঞতাটা আপনি যদি বলতেন। অভিজ্ঞতা হচ্ছে যে ফেব্রুয়ারির মনে হয় 12, 13, 14 এরকম দিকে, যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটা সম্মেলন, ইন্টারনেটে কেমন করে জানি সম্মেলনের ফ্লায়ারটা দেখলাম আর। আচ্ছা, তো জামিয়া সালাফিয়া ভাবলাম যে তাহলে তো ওখানে যাই, একটু শুনে আসি। তখন ওই আহলে হাদিস আন্দোলনের সাইটের মধ্যে আমরা ভিজিট করলাম, এই নদাপাড়ার মাদ্রাসা দেখলাম, এগুলি দেখে ভাবলাম যে ঠিক আছে ওখানে যখন যাবো
সাথে সাথে এই মাদ্রাসা একটু ভিজিট করে কারিকুলামটা কি পড়ায় না পড়ায় একটু দেখবো, এরকম একটা ইন্টারেস্ট মনের মধ্যে আর কি, এরকম ইন্টারেস্ট আসলো। তো এখানে পৌঁছালাম, পরের দিন সকালে বের হলাম, ভাবলাম যে যাই আগে মাদ্রাসার একটু ঘুরে তারপরে সম্মানটা কোথায় হবে জায়গাটাও চিনে আসি। পরে এখানে এসে ঢুকলাম, ঢুকে ওই যে টিচার্সরা যে রুমে বসেন ওখানে ওই গেট থেকে আমাদেরকে পাঠিয়ে দিল আর কি। ওখানে ফ্যামিলি ছিল সাথে, তো ওখানে শামসুল আলম সাহেব বসেছিলেন ওই রুমে আর কি। আমি বললাম যে এরকম আসছি, এরকম এই একটু মাদ্রাসাটা ভিজিট করে আসলাম, এখানে আপনাদের কারিকুলাম কি পড়ান না পড়ান একটু জানার ইচ্ছা ছিল আর কি। আচ্ছা। তো উনি জিজ্ঞেস করলেন, পরিচয় দিলাম। পরে উনি ওই যে ডক্টর নুরুল ইসলাম সাহেব, মারকাজুল ইসলামিয়া সালাফির ভাইস প্রিন্সিপাল। আচ্ছা জি, উনিও আসলেন। পরে কতগুলি লিটারেচার দিল, দেখলাম। তারপরে ওনারাই বললো যে স্যার আছে, স্যারের সাথে দেখা। আচ্ছা আচ্ছা, চলেন দেখা করাই। তখন তো বোধহয় চিনতেন না, পরিচয় আগে থেকে ছিল না, কিন্তু ওনার লেকচার তো শুনেছি। আগে শুনেছেন লেকচার? এটা কি দেশের বাইরে থাকতেই শুনছেন না দেশে আসার? দেশে এসে শুনেছি। আচ্ছা, বাইরে শুনেছি, শুনতেও পারি, সৌদি আরব মানে মিডল ইস্টে থাকে, শোনা হইতে পারে আর কি। আচ্ছা। তো ওনার লেকচার যখন শুনতাম, উনি তো একজন স্কলারের লেকচার শুনলে ওই যে তার মানে বোঝা যায় আর কি, একজন স্কলার কথা বলছে, একজন নন স্কলার, পুরোটা বোঝা যায় আর কি। ভালো লাগতো খুব। তো ওনারা নিয়ে গেলো, আমি বললাম যে ওনার এত বড় মানুষের সাথে আমি দেখা করতে যাব, ওনার ডিস্টার্ব হয় কিনা। তারপর গেলাম। পরে উনি তখন খুব ব্যস্ত ছিল কনফারেন্সের জন্য, লেখালেখি সমস্ত। পরিচয় হলো। পরে উনি আমাদেরকে অনেক বই দিলেন, 30টার মতো। আমি খুব অবাক হলাম যে একটা বই এরকম দিয়ে দিলেন গিফট। তারপরে লাঞ্চ করালেন, মানে খুব মহব্বতের সাথে একটা খুব ভালো আতিথেয়তা পেলাম আর কি। আমরা খুব মুগ্ধ হয়ে গেলাম যে চমৎকার একটা আতিথেয়তা, আমাদেরকে চিনে না, আমরা সম্পূর্ণ একজন স্ট্রেঞ্জার আসছি হঠাৎ করে। পরে সেই এক্সপিরিয়েন্স নিয়ে ফিরে বইগুলি দেখা শুরু করলাম, আরও অনেক ইন্টারেস্ট বাড়তে থাকতো আর কি। তো তখনই জেনে গেলাম যে কনফারেন্স হবে ফেব্রুয়ারির শেষের দিকে। পরে ভাবলাম যে ঠিক আছে ওইটা অ্যাটেন্ড করি, এসে অ্যাটেন্ড করলাম। তো করে প্রত্যেকটা এক্সপিরিয়েন্সই খুব পজিটিভ, আপলিফটিং, মোটিভেটিং ছিল আর কি। তো এইভাবে আস্তে আস্তে ওনার সাথে টেলিফোনে কথাবার্তা হলো। কোনো এক পর্যায়ে পরে আমি ভাবলাম যে ওনার বইটার একটা বুক রিভিউ লিখলাম, ওনাকে পাঠালাম। তো উনি কথা বললেন, এক পর্যায়ে উনি বললেন যে এই বইটার ট্রান্সলেশন করতে বলে ভালো হয়, আপনি যদি করেন তাহলে ভালো হবে। আমি বললাম ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো, কারণ আমি কোনো ট্রান্সলেশনের কাজ আগে কখনো করিনি, এটাই প্রথম। হ্যাঁ, ঠিক আছে, চেষ্টা করে দেখি। আচ্ছা আচ্ছা, এইভাবে পরে ট্রান্সলেশন কাজটা শুরু হলো। আচ্ছা আচ্ছা, ওই সূত্রে মাঝে মাঝে ওনার সাথে কথা হতো আর কি। তারপরে হঠাৎ একদিন উনি ফোন করে যে এটার কথা বলবো আর কি, এই যে সোনামণি সংগঠন, জি জি, যে এরকম একটা হবে, আপনি আসবেন কিনা। আমি বললাম ওনাকে তো আমি না করতে, ঠিক আছে আসবো। আমাকে যে আপনি দাওয়াত দিচ্ছেন এটাই তো বেশি, মানে আমার মতো কত মানুষ আছে ইম্পর্টেন্ট, সবাই আমার মতো মানুষকে দাওয়াত দেওয়া। তবে আমি আসলাম, ভালো লাগলো আর কি ওনার সাথে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি এত এই ধরনের মানুষের সাথে পরিচিত হওয়া, বন্ধুত্ব হওয়া, এই যে একটা মহব্বতের রিলেশনশিপ আপনাদের সাথে হচ্ছে, এটা আল্লাহর শুকরিয়া করি যে এটা আল্লাহর তরফ থেকে, এটা তো আমি আনএক্সপেক্টেড আর কি। জি জি, আলহামদুলিল্লাহ, হঠাৎ করে এরকম। যে আমরাও সৌভাগ্যবান বোধ করছি যে আপনার মতো একজন মানে কি এত বছর শিক্ষার অভিজ্ঞতা, শিক্ষার ময়দানে যিনি আছেন, আপনার সাথে আমরা পরিচিত হতে পারে, আমরাও আসলে খুবই সৌভাগ্যবান মনে করছি নিজেদেরকে। আর থিসিসের ইংরেজিতে আপনি করতেছেন, তো কেমন লাগছে আর কি? থিসিসের বিষয়বস্তুগুলো আপনার মানে ঠিক কোন পর্যায়ের মনে হচ্ছে?
হ্যাঁ, এখানে আসে অনেক কিছু ক্ল্যারিফাই করা হয়েছে আর কি। জাহলে হাদিসের যে ট্রু হিস্ট্রিটা, কখন থেকে এটা শুরু হলো, এই নোমেনক্লেচারটা কিভাবে আসলো, এবং এটার অ্যাডহিয়ারেন্সরা, তাদের কি ক্যারেক্টারিস্টিক্স, তাদের আকিদা, এগুলি খুব স্পষ্ট হয়ে গেল আর কি, করা আছে এখানে। তারপরে আপনার অল্টারনেটিভ যে সমস্ত আকিদা আছে সেটার সাথে কম্পেয়ার করে মানে ট্রু আকিদাটা ওখানে খুব স্পষ্ট হয়ে যেভাবে আসছে আর কি, সেখানে আর সন্দেহের কোনো অবকাশ থাকছে না। আপনার যেভাবে এভিডেন্স দেওয়া হয়েছে, যেভাবে এক্সটেন্সিভ ইনফরমেশন সেখানে ইনকর্পোরেট করা হয়েছে, যে সমস্ত ইন্টারভিউস, এগুলি আপনার পড়ার পরে ওই আহলে হাদিস কি এটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমাদের ট্রু আকিদা কি হওয়া দরকার সেটাও ক্লিয়ার হচ্ছে, এবং ডিভিয়েশনসগুলি স্পষ্ট হচ্ছে। মানে আমি ডিস্টিংগুইশ করতে পারছি আর কি, কোনটা ডিভিয়েশন এবং কোনটা ট্রুথ সেটা। আর আহলে হাদিসের যে পায়োনিয়ার্স যারা আর কি, যারা প্রেডিসেসার্স, এদের সম্বন্ধে আমার জানা ছিল না, তো সেখানে উনি এক্সটেন্সিভলি তাদের কথা ডিসকাস করেছেন। ওই ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনাদের যে কন্ট্রিবিউশনগুলো, নজির হোসেন দেহলভি রহমতুল্লাহ আলাইহি, তো এগুলি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে আর কি। একটা নলেজ ওয়াইজ এটা তো আমার জন্য নতুন জানছি আর কি। একটা হলো নলেজ কন্টেন্ট, আর একটা হলো ওনার যে উপস্থাপনা, সেটা এত ক্লিয়ার আর এত এভিডেন্স বেসড আর কি, পড়লে মানে স্যাটিসফাইড হয়ে যাবে আর কি রিডার। এটা তো এটাকে যদি আমরা আরেকটু লার্জার অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে তারাও উপকৃত হবে। একটা ডকুমেন্ট থাকবে, ইংলিশ হলে ধরেন একটা খুব ওয়াইডার অডিয়েন্সের কাছে যেতে পারবে ব্যাপারটা। আমরা আসলে সৌভাগ্য বোধ করছি যে আপনি এই দায়িত্বটা নিয়েছেন, কারণ ইতিপূর্বে আমরা অনুবাদের জন্য চেষ্টা করেছিলাম, তবে আপনি যে স্কেলে করেছেন আলহামদুলিল্লাহ, এটা মানে একেবারে যেটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল আলহামদুলিল্লাহ। তো আপনি যে কাজটা নিয়েছেন এবং মোটামুটি আলহামদুলিল্লাহ একটু শেষের পর্যায়ে চলে এসেছেন, তো আমরা আপনার প্রতি সত্যি কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেহনতকে কবুল করে নিন, এটা আমরা দোয়া করছি সবসময়। স্যার, এখন সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যে বাংলাদেশে তো আপনি বোধহয় স্থায়ীভাবে চলে আসলেন, আর তো বোধহয় বাইরে যাওয়ার প্ল্যান নাই, তো এখন ভবিষ্যতে আপনার কি প্ল্যান? কোথাও কি শিক্ষকতা করবেন না বা না? আমি এখন আর কিভাবে মানে সেকুলার ফিল্ডে আমি আর মেহনত করতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা। তা আমি দিনী ফিল্ডে যদি আমার কোনো মেহনত করার সুযোগ থাকে সেটা আমি করব ইনশাআল্লাহ। যেটা আমি এখন মানে আপনার কাছে শেয়ার করছি আর কি, এই যে নৈশ মাদ্রাসা, এটা আমার ভালো লাগে এই জন্য, তারা হাদিস পড়ায় সরাসরি। আচ্ছা। হ্যাঁ, এই এর থেকে আমরা মেশকাত শুরু করলাম। প্রথম চ্যাপ্টারটা সেটা ছিল যে প্রশাসন বিচার কার্য। হ্যাঁ, সেখানে 126টা হাদিস ছিল, সেগুলি পড়লাম। পড়ে টড়ে আমার মনে হলো যে এত মূল্যবান কথাবার্তা আমাদের পলিটিশিয়ানরা, আমাদের প্রশাসকরা, আমাদের অ্যাডমিনিস্ট্রেটরসরা, আমাদের বিচারকরা এবং সাধারণ মানুষ তো এগুলি জানে না। কয়জন এই মিশকাত খুলে এগুলি পড়বে? তো আমার মাথার মধ্যে একটা আসলো যে এগুলিকে যে রিপ্যাকেজিং করে একটা ভূমিকা দিয়ে একটু গ্রুপিং করে সাবজেক্ট ওয়াইজ এটা যদি তাদের কাছে উপস্থাপন করা যায়, যে পলিটিশিয়ানস, অ্যাডমিনিস্ট্রেটরস, তারপরে জাজেস, জেনারেল পিপল, এরকম করে যদি করা যায় তাহলে তাদেরকে দিলে তারা অ্যাটলিস্ট হাদিস মানে উদ্দেশ্য হলো সে হাদিস পড়বে। তার আগে একটু ভূমিকা দিয়ে এটা একটা প্রেজেন্টেবল প্যাকেজ করা গেলে হয়তো কাজে লাগতে পারে। তখন আমি ওই যে আমাদের যে শেখ, তাকে বললাম যে এরকম একটা জিনিস করলে কেমন? উনি বললো যে খুব ভালো হবে। আচ্ছা। তখন আমি যেটা করলাম যে 126 থেকে শুধু সহি আর হাসান হাদিসগুলি বের করলাম। আচ্ছা। তাতে আমি 88টা পাইলাম।
88টা নিয়ে আমি এটাকে 10টা গ্রুপে গ্রুপিং করলাম আর কি। ওই জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, তারপরে ওই যে ওই পাওয়ার সার্কেলের কাছে থাকা, আচ্ছা, তারপরে বিচারের মূলনীতি, বিচারকদের বৈশিষ্ট্য, তারপরে এরকম করে করে এগুলি গ্রুপিং করে 10টা চ্যাপ্টার করে, প্রত্যেকটা চ্যাপ্টারে হাদিসের একটা সামারি আচ্ছা, এবং কন্টেম্পোরারি সিচুয়েশন কিছু নিয়ে আসার চেষ্টা করলাম। ইংলিশে লিখছেন এটা? এটা ইংলিশে করছি, আবার বাংলাও করছি, দুইটা করা হয়েছে, আবার শেষে আরবিটা রাখছি। আচ্ছা, সামনে একটা প্রিফেস দিলাম করে টোরে। এটা আমি করলাম কারণ আমার এই ফ্যামিলির মধ্যে এরকম পলিটিক্স করে এরকম আছে, তারা তো জানে না এগুলো। আমি ভাবলাম যে তাদের সাথে যেহেতু আমি দিতে পারি এরকম। আচ্ছা, এই জাতীয় কাজ আমার। বুকটা কি অলরেডি পাবলিশ হয়ে গেছে? না, হয়নি। এটা আসলে আমার তো বাংলা তো উইকনেস আছে। আচ্ছা, এটা একটা চেকিং ফেকিং দরকার আর কি। এটার প্রসেসটা আমি এখনও মানে মোটামুটি ফার্স্ট ড্রাফটটা আমি করেছি। তো এটা এখন আবার আমরা এই তারপরে পড়লাম 265 হাদিস, সেটা বলে যে বড় বড় হাদিস থেকে ছোট ছোট অংশ নিয়ে করা আর কি। তো এইটাকে আমি ভাবতেছি সোশ্যাল সাইকোলজিক্যাল বিহেভিয়ারাল থিওরির ফ্রেমওয়ার্কে গ্রুপিং করবো হাদিসগুলো। আচ্ছা আচ্ছা, করে এটা যেমন পার্সোনালিটি রিলেটেড, কী ধরনের পার্সোনালিটির জন্য কী ধরনের হাদিস, আচ্ছা, তারপরে অ্যাটিটিউডের সাথে, লাইফস্টাইলের সাথে, ইন্টারেস্টের সাথে, এরকম একটা চিন্তা ভাবনা ওইটা আছে। তো এখন অ্যাটিকেটের, মিশকাতের অ্যাটিকেটের চাপ, আমি এখন ওই লাইনের চিন্তা করতেছি আর কি, ওইভাবে কিছু করে যদি কনসেপ্ট করা যায়। মানে এখন মানে বই লেখালেখি বা গবেষণার কাজে বোধ হয়। হ্যাঁ, মানে এগুলি মানে দিনের মানে দুনিয়ার কিছু আমি আর ওই সমস্ত আচ্ছা আচ্ছা খাটতে চাই না। আচ্ছা আচ্ছা, করেছি যেটা জি জি, এখন দিনের জন্য কিছু মেহনত করতে যাচ্ছেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জাযাকুমুল্লাহ খাইরান। তো এখন আমাদের শ্রোতা বা দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? বক্তব্য যে এটাই আর কি, যে আলটিমেটলি আপনার আমাদের জীবনটাকে দেখতে হবে এইভাবে যে আল্লাহ তাআলা এই জীবনটা দিয়েছেন এই জন্যে যে আমরা এই দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করব যেন আমাদের আখিরাতটা সুন্দর হয়। জি জি, আখিরাতটাই হলো আমাদের রেজাল্ট, আমাদের এন্ড। সেটাই গুরুত্বপূর্ণ, সেটাই লাইফ আর কি। দুনিয়াতে তো আমরা শর্ট টাইমের জন্য এসেছি এবং এই দুনিয়া আমাদের হাতে থাকবে না, হাত থেকে চলে যাবে। জি, প্রবলেম হচ্ছে আমরা এত ওয়েস্টার্ন লাইফ ফিলসফি দিয়ে এত বেশি ইনফ্লুয়েন্সড যে দুনিয়ার বাইরে চিন্তা করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর কি। বস্তুবাদিতা, তারপরে হিডনিজম, নার্সিসিজম ইত্যাদি ইত্যাদি। বস্তুবাদিতার একটা ইনএভিটেবল কনসিকুয়েন্স হচ্ছে হিডনিস্টিক লাইফস্টাইল। মানে আমি কেন দুনিয়াতে আছি? আনন্দ ফুর্তি ম্যাক্সিমাইজ করার জন্য, আমার আরাম ম্যাক্সিমাইজ করার জন্য। এই আইডিয়া নিয়ে কিন্তু চলছে, কিন্তু আরামও ম্যাক্সিমাইজ হচ্ছে না, আনন্দ ফুর্তিও ম্যাক্সিমাইজ হচ্ছে না। ইভেনচুয়ালি সব কিছুই আপনার চলে যাচ্ছে, তবুও বুঝে আসছে না জি, আমার সোসাইটির গোল কী। পাশ্চাত্য দর্শন আমাকে শেখাচ্ছে টু কন্টিনিউয়ালি ইনক্রিজ প্রোডাকশন অ্যান্ড কনসামশন। এটাই হলো গোল, লাইফ গোল। লাইফ গোল। আমার কনসামশন বাড়া মানেই আমি সাকসেসফুল। কিন্তু দিন আমাকে বলছে যে এইটা তো তোমার লাইফ গোল না। তোমার লাইফ গোল হলো তুমি এমনভাবে জীবন যাপন করবে যে তোমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট থাকবে এবং দুনিয়া তুমি রাখতে পারবে না, তুমি দুনিয়া ছেড়েই চলে যেতে। অ্যাকুইজিশন কনসামশন ওরিয়েন্টেড যে লাইফস্টাইল, এটা ইভেনচুয়ালি ডিস্ট্রাকটিভ। একটা এক্সাম্পল দিই,
পার ক্যাপিটাল কনসামশনের দিকে যদি আমরা দেখি, তাহলে প্রত্যেকটা দেশে পার ক্যাপিটাল কনসামশন অফ যে কোনো আইটেম যদি দেখি, পেপার বাংলাদেশে পার ক্যাপিটাল কনসামশন কত হচ্ছে, রাশিয়াতে কত হচ্ছে, আমেরিকাতে কত হচ্ছে, মিট পার ক্যাপিটাল কনসামশন আমাদের কত হচ্ছে, অন্যান্য দেশে কত হচ্ছে, এটার তো একটা হিসাব আছে। জি। তো দেখা যাচ্ছে যে এই প্রত্যেকটা পার ক্যাপিটাল কনসামশনে আমেরিকার লেভেল হলো এখানে 33 কোটি মানুষের, আর পৃথিবীর 667 কোটি মানুষের এখানে। এরা চাচ্ছে এখানে যেতে, এখানে যেতে পারলে কি হবে রেজাল্ট, তারা ডেভেলপ করেছে, উন্নতি হয়েছে। জি। এখন এটা কেমন উন্নয়ন হবে? আমেরিকার পার ক্যাপিটাল কনসামশন অফ পেপার যদি 667 কোটি মানুষ এখানে উঠে, তাহলে আজকে দুনিয়াতে যতগুলি গাছ আছে এটাতে কুলাবে না, আরও 4টা দুনিয়ার গাছ লাগবে। আচ্ছা আচ্ছা। তার মানে কি এই গাছ সব শেষ, গাছ ছাড়া মানুষ বাঁচবে কীভাবে? তার মানে এই কনসামশন লেভেলটা, এটা হলো কমপ্লিটলি আশরাফ, এটা অপচয়, এটা ধ্বংসাত্মক, এটা আনঅ্যাচিভেবল, এটা কোনো হিউম্যান মানুষের গোল হতে পারে না। এটা তো আমরা রিয়েলাইজ করতেছি যে এটা গোল হতে পারে না। তো সেদিকে আমরা ছুটছি, আনলিমিটেড গ্রোথ, আনলিমিটেড কনসামশন বাড়াও। এতে এই যে আমরা দেখতেছি সমাজে কি অস্থিরতা, ফ্রাস্ট্রেশন, স্ট্রেস, এগুলি তো বাড়ছে সাথে সাথে, সেটা তো হিউম্যান গোল হতে পারে না। তো নিজেকে সংযত করা, কোরআন হাদিসের দিকে ফেরত আসা, আল্লাহমুখী হওয়া, এটাই একমাত্র সলিউশন। এর বাইরে সলিউশন নাই, আমাদের সামনে কোনো এক্সাম্পলও নেই। বড় বড় এখনকার যে সাকসেসফুল স্টোরিজ, তার একটু একটু ক্রিটিক্যালি দেখতে গেলেই দেখা যাবে ভয়ঙ্কর চিত্র, সেটা তো অ্যাচিভেবল গোল হইতে পারে না মানুষের জন্য। চোখের সামনে দেখতেছি সেটা ধ্বংসাত্মক, কিন্তু সেদিকেই যাচ্ছি, কেন যাবো সেদিকে? স্যার, আপনি যেভাবে ক্যারিয়ারটা করেছিলেন, তো সেই ক্যারিয়ার তো অনেকের কাছে স্বপ্নের মতো, এবং সেটা কিন্তু অনেকেই কেন যারা আমাদের মোটামুটি একটু শিক্ষিত সমাজ, তারা কিন্তু এই ধরনের লাইফে অ্যাকচুয়ালি লিড করতে চায়। তো ওই লাইফ থেকে আপনি ফিরে আসতে চাচ্ছেন, বা যেদিকে আপনি আহ্বান করছেন, তো বিষয়টা কেমন একটা দুই রকম হয়ে যাচ্ছে। তো যারা আসলে মনে করছে যে ওটাই সোনার হরিণ, ওটা পাওয়ার জন্য আমার সব কিছু করতে হবে, তো তাদের উদ্দেশ্যে কী বলবেন? তাদের উদ্দেশ্যে এইটাই বলবো যে হ্যাঁ, আমি মানে দুনিয়াকে তো ইগনোর করতে বলছি না, এটা তো আমাদের ইসলামও আমাকে বলছে না যে দুনিয়ার তোমার যে শেয়ার সেটা তুমি নাও, সেটা এনজয় করো, সেটা তুমি সিক করো, কিন্তু সেটা তুমি হালাল বলতে করো, এবং হালাল অপশনস তো আছে, এবং বা ওটাই মানে আলটিমেট গোল হিসেবে যেন না নেই, গোল হিসেবে যেন না হয়। এক সময় আমার চিন্তা ভাবনা ডমিনেট করতো দুনিয়ার গোলস, মানে ইউনিভার্সিটির কনটেক্সটে যে সমস্ত গোলস, সেগুলি ছিল প্রায়োরিটিস। তো এখন লুকিং ব্যাক, যে মানে এখন মনে হয় যে জীবনের শুরুতে দিনের একটা এডুকেশন যদি আমার থাকতো, তাহলে আমার জীবনটা ভালো হতো, কারণ আমি অনেক পরে এসে। কিন্তু স্যার, আপনার আগের জীবনটা তো খারাপ ছিল না, এই যে 33 বছর অধ্যাপনা করেছেন, বহু মানুষকে বেনিফিটেড করেছেন, এটা তো খারাপ ছিল না। হ্যাঁ, এটা ছিল না, কিন্তু যে কনটেক্সটে আমি ছিলাম ওখানে অনেক ভায়োলেশনস হয়েছে আর কি। আমার যেভাবে ইন্টারাকশন হয়েছে মানুষের সাথে, যে টোটাল যে এনভায়রনমেন্টটা যেটা ছিল, সেখানে অনেক কিছু ছিল যেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে অ্যাকসেপ্টেবল না। আমাদের ক্লাসরুম এনভায়রনমেন্ট, তারপরে কলিগসদের সাথে ইন্টারাকশনস, বিভিন্ন জায়গায় যাওয়া, স্পেন্ডিং, আল্লাহ তাআলা আমাকে যে টাকাগুলি দিছে সেগুলি যে স্পেন্ডিং হয়েছে। ভ্যাকেশন করতে চলে গেছি, ধরেন সুইজারল্যান্ড, মিলান, প্যারিস, লন্ডন, এটার জবাব আমি কীভাবে দেবো? এগুলো এখন অনর্থক মনে হচ্ছে। অনর্থক মনে হচ্ছে। ক্যারিবিয়ান আইল্যান্ড চলে গেছি, কারণ তখন আই কুড গো এনিওয়ে। ভ্যাকেশনের জন্য। স্যার, আপনার কথাটা শুনে মনে হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন, তিনি নাস্তিক মানুষ। তিনি তার এক সাক্ষাৎকারে বলছিলেন যে আমাদের
জীবনের সবগুলো চাওয়া যখন পাওয়া হয়ে যাবে তখন কি হবে? এই প্রশ্নটা নিয়ে আমি একটু সন্দেহে আছি। আমি নাস্তিক, ঠিক আছে, কিন্তু এই জায়গাটাতে আমি আটকে গেছি যে আমাদের জীবনের সমস্ত চাওয়া যখন পাওয়া হয়ে যাবে তখন কি করব? এটা একটা ইলিউশন। জি, সমস্ত চাওয়া পাওয়াটা ইলিউশন, তাই না? কারণ তারপর যদি কেউ পেয়েও যায়, দুনিয়ার সমস্ত চাহিদা তার পূরণ হয়ে গেল, তারপরে কি? এই কোশ্চেনটা মানুষের থেকেই যাচ্ছে। চাহিদাগুলি এমন যে এটা এখন তার যে গোলসগুলো সেটা যখন মিট হচ্ছে বা মিট হওয়ার পথে, তখন কিন্তু তার নিউ গোলস অলরেডি সেট হয়ে যাচ্ছে। কারণ এই যে বিজনেস ওয়ার্ল্ড আর কি, তারা এমনভাবে অপারেট করে, তারা প্ল্যান ওয়েতে আমার লাইফ স্পেসগুলিতে কমার্শিয়াল দিয়ে ভরে রাখে। আমার কনশাস লেভেলে, আনকনশাস লেভেলে তারা হিট করতেছে, যেটা আমি জানি না। সাবলিমিনাল লেভেলে অ্যাডভার্টাইজমেন্ট, কমার্শিয়ালস আমার উপর কাজ করতেছে। হ্যাঁ, আমি যেই মুহূর্তে একটা নতুন গাড়ি কিনে নিয়ে আসলাম, সাথে সাথে কিন্তু তারা আমার উপরে ওয়ার্ক করা শুরু করতেছে, আমার দিলের মধ্যে ডিসোনেন্স ক্রিয়েট করে দিচ্ছে। আমার তখন মনে হচ্ছে যে এই মডেলের থেকে তো আরও বেটার মডেল আছে। আমি কিন্তু তখন কিছুদিন পরেই কিন্তু এই বেটার মডেলের স্বপ্ন আমার মধ্যে ঢুকাই দিচ্ছে, কারণ আমি আমাকে প্রোটেক্ট করতে পারবো না, কারণ আমার লাইফ স্পেস স্যাচুরেটেড। হ্যাঁ, অন অ্যান অ্যাভারেজ একটা এরকম হিসাব আছে যে 3000-4000 কমার্শিয়াল আমার প্রতিদিন আমাকে হিট করতেছে, আমার কনশাস লেভেল, আমার আনকনশাস লেভেল। সুতরাং আমাকে তো স্যাটিসফাইড থাকতে দিবে না। তো আমার বাসা এখন একটা করলাম, এটা কন্টিনিউয়াসলি আমাকে আপডেট করতে হবে। এখন একটা সুইমিং পুল লাগাইলাম, আরেকজন বলবে যে ওখানে একটা দেখে আসছে ইনফিনিটি সুইমিং পুল, আরও বেটার, ওইটা লাগাইতে হবে। কাউন্টার ডিমান্ড কখনো ফুলফিল হবে না, কাউন্টার টপ ওখানে দেখে আসছি গ্রানাইট। তো ওখানে তো এরকম মানুষ এরকম বাড়ি বানায়, সবাই দাওয়াত দেয় তার বাড়ি দেখার জন্য। এই যে দিস ইজ মাই মাস্টার বেড, এটা আমার জাকুজি, এটা আমার সুইমিং পুল, এটা আমার পুল রুম, এইটাই তার সাইড। তারপরে নেক্সট ডেতে হলো কি, তার দাওয়াত দিল আরেকজন, সেটা 50 টাইমস মোর আপগ্রেডেড। তখন তার ডিজাইন শুরু হয়ে গেল, তারটা তো কম হয়ে গেল। এখন তো সে চেষ্টা করতেছে আরও কীভাবে ইনকাম বাড়াবে, আরও এটা আপগ্রেড করবে। কারণ তার সামনে তো ব্যবসায়ীরা, কমার্শিয়ালে দেখাইতেছে যে আপডেট করো, তোমার এত অপশনস আছে, তোমার লাইফ আরও সুন্দর হবে, আরও কমফোর্টেবল হবে, তোমাকে মানুষ আরও বেশি সম্মান করবে, দাম দিবে। যে বাংলাদেশে আসার পরে কিছু কিছু লোক এরকম বলতেছে যে গাড়িটা বদলাইতে হবে, যদি প্রাডো নিয়ে যাইতে পারি মানুষ অনেক বেশি দাম দেয়। যাই হোক, সব মিলে যেটা আমরা বুঝতে পারছি, আসলে চাহিদার কোনো শেষ নেই, শেষ হবেও না। তো ওই দৃষ্টিকোণ থেকে আমরা বলছি যে আসলে দুনিয়াতে আমরা যতই আমাদের চাহিদা ফিল আপ করার চিন্তা করি, এটা কখনো সম্ভব না। সুতরাং আমাদের লাইফের গোল এটা কখনো হতে পারে না যে দুনিয়ার চাহিদা ফিল আপ করা, এটা কোনো গোল হতে পারে না। আমাদের অবশ্যই গোল সেট আপ করতে এমন একটা জিনিস যেটা একেবারে আলটিমেট, যেটার কোনো চেঞ্জ নেই, সেটা হচ্ছে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তার দিকে ফিরে যাওয়া। জি, জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ আমাদের সম্মানিত প্রফেসর ডক্টর শহীদ নকিব ভূঁইয়া স্যারের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত শুনছিলাম। বিশেষ করে তার শিক্ষা বিষয়ক মতামতগুলো নিশ্চয়ই করে আমাদেরকে আমাদের চিন্তাভাবনা ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে আমরা আশা করি। আমরা সম্মানিত স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য এবং এতক্ষণ যাবৎ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সত্যি আমরা ভাগ্যবান বোধ করছি যে তিনি আমাদেরকে এতটা সময় দিয়েছেন আজকে। তো আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। আর সেই সাথে আমাদের দর্শকদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। তো ইনশাআল্লাহ আগামীতে কোনো এক অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া করে আপনাদের সকলের সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।